নির্বাসিত কৃষ্ণচূড়া, সাদিয়া 3টি। পর্ব 11 থেকে 15। গল্পের ধরন, রহস্য, অতীত বর্তমান, বিশ্ববিদ্যালয়ের প্রেম, বন্ধুত্ব, দুটো জেনারেশন, প্রথম প্রেমের গল্প, পারিবারিক টানাপোড়েন, দুই বাংলার মিশেল অনুভূতি, 1971 এর যুদ্ধ সহ 2025 সালের বর্তমান। রাতটা যদিও খুব গভীর নয়, তবু চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। আকাশ জুড়ে ছেয়ে থাকা মেঘগুলো যেন কেবল অপেক্ষায়, এই বুঝি বৃষ্টি নামল। হাওয়ার মধ্যে ভিজে যাওয়া মাটির গন্ধের আভাস, আর বাতাসে হালকা শিহরণ। ছাদের এক কোণায় তুর্য দাঁড়িয়েছিল, নিঃশব্দে। আঙুলের ফাঁকে জ্বলছে সিগারেট, হালকা ধোয়া আকাশে মিশে যাচ্ছিল মেঘের সাথে। চোখে একরাশ চিন্তার ছায়া, মুখে সেই চিরচেনা নীরবতা। ঠিক তখনই হিয়া কোনো কারণ ছাড়াই ছাদে চলে এল। একই কাকতালীয়। তবেই সে তো শুধু এসেছে আকাশের বাতাসটুকু গায়ে মেখে নিতে। তবে এটা কি নিছক বাহানা? সে তুর্যকে দেখে থমকালো। কিন্তু তার মন জানত তুর্যের উপস্থিতি। তুর্যের চোখে হিয়ার উপস্থিতি ধরা পড়তেই সে চমকে উঠল, মুহূর্তেই সিগারেটটা মুঠোর ভেতর চাপা দিয়ে ছুঁড়ে ফেলল ছাদের এক কোণায়। নিঃশব্দে ধোয়ার শেষ রেখাগুলো মিলিয়ে গেল হাওয়ায়, আর সেই সঙ্গে ছাদের বাতাসটাও যেন হালকা শিহরে উঠল। দুজনেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। চারপাশে কেবল মেঘলা রাতের নরম বাতাস, দূরের গলির হালকা কোলাহল, আর মাঝেমধ্যে বৃষ্টির প্রথম ফোঁটার গন্ধ ভেসে আসছিল। হিয়ার চুল বাতাসে এলোমেলো হয়ে মুখ ছুঁয়ে যাচ্ছিল। সূর্য এক মুহূর্তের জন্য অপলক তাকিয়ে রইল। যেন রাতটাও একটু থমকে গেল তাদের চারপাশে। একটা নরম স্বরে সূর্য বলল, আজ তো তোকে শহর দেখানো হলো না, কাল বিকেলে তৈরি থাকিস। হিয়া মুচকি হাসল, চোখে একরাশ আলোর ঝিলিক নিয়ে আস্তে করে মাথা নাড়ল। হিয়া তখন নরম স্বরে এগিয়ে এসে সূর্যের পাশে দাঁড়ালো, ছাদের রেলিংয়ের উপর ভর দিয়ে তাকিয়ে রইল অচেনা, বৃষ্টি ভেজা শহরের দিকে। বাতাসে চুল উড়ছিল, চোখে এক ধরনের স্থির ভাব। হঠাৎ হিয়া ফিসফিস করে বলল, সূর্য ভাই, আমার মনে হয় না বড় দাদা মিথ্যে বলছে, বা উনার কিছু লুকানোর আছে। আমি যত শুনি, যত দেখি, তত মনে হয় এ গল্পের খলনায়ক অন্য কেউ। সূর্য ওর দিকে তাকিয়ে এক মুহূর্ত চুপ করে রইল, চোখের কোণায় মৃদু হাসি, যেন এই মেয়েটা ধীরে ধীরে ওর ভাবনার অনেকটা ভাগ নিয়ে নিচ্ছে। সূর্য এবার ধীরে ধীরে চোখ মেলে তাকালো দূরের আকাশে, যেন মেঘের আড়ালে হারিয়ে যাওয়া কোনো উত্তর খুঁজছে। তারপর নিচু গলায় বলল, হিয়া, এখানে কে নায়ক, কে খলনায়ক, সেটা বের করা বড় কঠিন। চরিত্রগুলো তো একে একে হারিয়ে গেছে সময়ের স্রোতে। আর যারা এখনো বেঁচে আছে, তাদের সবার পেছনেই রয়ে গেছে কোনো না কোনো রহস্য, কেমন যেন একটা অদৃশ্য পর্দা, যেটা ভেদ না করলে সত্যি ধরা দেবে না। হিয়ার চোখে তখন আরেক ঝলক জেগে উঠল, ভয় নয়, বরং মিশ্রিত কৌতূহল আর আকর্ষণ। বাতাসটা যেন হঠাৎ আরো নরম হয়ে এল, দু জনের নিঃশ্বাস একসাথে মিশে গেল। দূরের কোথাও বিদ্যুতের হালকা ঝলকানি ছায়া ফেলে গেল আকাশে, যেন সেই রহস্যময় রাতের সাক্ষী হয়ে। হিয়া ধীরে ধীরে ছাদ থেকে নামল, পায়ের নিচে সিঁড়ির ধাপগুলো যেন নিঃশব্দ কবিতার মতো বাজছিল। তার মন তাকে বারংবার প্রশ্ন ছুড়ছে, এই রাতগুলো এত হৃদস্পন্দন বাড়ানোর হয় কেন? হিয়ার প্রশ্ন আরো বাড়ার আগেই নিজের ঘরে যাওয়ার পথে হিয়া দেখল আব্দুর রুশান মোহাম্মদ তার নিজের ঘরে এই মধ্যরাতে আলো জ্বালিয়ে বসে আছেন। হিয়া তার সমগ্র 18 বছর বয়সেও এই আব্দুর রুশান মোহাম্মদকে কোনোদিন দেখেনি, হয়তো চিনতে পারেনি। এটা কি কোন অপেক্ষা? আর কত? কি করে একটা মানুষ একটা মানুষের পিছে ছুটে তার সমগ্র জীবন পার করে দেয়? এই শক্তির নামই কি ভালোবাসা? হিয়া চুপচাপ আব্দুর রুশান মোহাম্মদকে দেখল। তার বুকে জড়ানো প্রকৃতির ফেলে যাওয়া সেই শেষ ধ্বংসপ্রায় ডায়েরিটা। কিছু একটা নিঃশব্দে আউড়ে যাচ্ছেন তিনি। তার চোখে এক অতল তৃষ্ণা, একই প্রকৃতিকে আরেকটি বার ফিরে দেখার। হিয়ার মাথায় এলো সেই লালনগীতিটা, তোমারে দেখিবার মনে চায়, তোমারে দেখিবার মনে চায়, আরে দেখা দিয়া শান্ত করো, নইলে আমার প্রাণ যায়। এই গানের শব্দগুলোই হয়তো আব্দুর রুশান মোহাম্মদের অনুভূতির বহিঃপ্রকাশ। হিয়া গানটাকে কবিতার ন্যায় আউড়ে নিয়ে নিঃশব্দে ওই স্থান ত্যাগ করল। হিয়ার মাঝে এক অপ্রকাশিত তোলপাড়। সে ঘরে ফিরতেই ঘরের হালকা আলোয় চোখে পড়ল মিম, বিছানায় হাতশোয়া,
চোখে ফোনের নীল আলো ঝলকাচ্ছে, আঙুলের ফুসফুস শব্দে স্ক্রোল করছে সোশ্যাল মিডিয়ায়। আর এক কোণে পিউ, কাঁথা গায়ে জড়িয়ে, হুমায়ুন আহমেদের অপেক্ষা উপন্যাসের পাতায় ডুবে আছে, যেন ঘরের সমস্ত কোলাহলকে দূরে সরিয়ে একা নিজের জগতে হারিয়ে গেছে। হিয়া চুপচাপ একটুখানি হাসল। হিয়া ধীরে পা ফেলে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরের রোডলাইটের ঝলমলে আলোতে ঝিকিমিকি করছে এক গাছ ভর্তি কৃষ্ণচূড়া, যেন রাতের নীল অন্ধকারের আগুন ছড়িয়ে রাখছে আপন শাখায়। হিয়া চুপচাপ তাকিয়ে রইল, চোখের সামনে আলোর ছায়া আর ফুলের আন্দোলনে যেন সময় থমকে আছে। তার মন চলে গেল দূরে, প্রকৃতি আর রোশানকে নিয়ে। প্রকৃতি আর রোশানের গল্পটা কি অন্যরকম হতে পারত না? কে জানে, জীবনটা গল্পের মতো কেন হয় না? হিয়া মনে মনে হিসাব মেলাতে চেষ্টা করল, কোথায় গিয়ে কাহিনীর স্রোত বাঁক নিয়েছে। কোন শব্দে কিংবা কোন ভুলে আজকের রাতটা এভাবে অলিখিত কাব্যের মতো আকাশের বুকে উঠছে। রাতটা ধীরে ধীরে তার অদৃশ্য চাদর মেলতে মেলতে সরে গেল আকাশ থেকে। মেঘ ভেজা বাতাসে ভোরের প্রথম আলো যেন আঙুল ছুঁয়ে ছুঁয়ে নামল শহরের গায়ে। পাখিদের ডাক একে একে ফোটাতে লাগলো ঘুমন্ত প্রকৃতির চোখ, আর দূরের গলিতে মিলিয়ে যাওয়া রাতের নিস্তব্ধতায় ভাঙন ধরিয়ে নতুন দিনের আগমনী গান বেজে উঠল। সূর্য একটু একটু করে মাথা তুলতেই সকাল হলো। ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল ফিকে হলুদ আলো, আর সেই সাথে ফোনের রিংটোনে কেঁপে উঠল হিয়ার সকাল। হিয়ার আব্বুর ফোন। প্রথম সময় কয়েক কুশল বিনিময় করলেন, এরপর বাড়ির সবার খবরাখবর নিলেন। এরম অবশেষে কড়া গলায় বললেন, এবার বাড়ি ফিরে আয়। তোর কলেজের ভর্তি পরীক্ষা সামনে, কোচিং ক্লাস শুরু হবে। হিয়া যেন জবাবের সম্মতি দিতে চাইছে না, তাও বাধ্য মেয়ের মতো নরম গলায় সম্মতি দিল। কিন্তু ব্যাপারটা এখানেই থামল না। হিয়ার বাবা সরাসরি ফোন করলেন আব্দুর রবিউল মোহাম্মদকে। হিয়ার বাবার রাগে মানুষ হলেও নিজের বাবার কাছে তিনি একেবারেই ভেজা বেড়াল। তাও হিয়াকে বাড়ি ফেরার ফরমান জারি করতে সক্ষম তিনি। হিয়ার ছোট মস্তিষ্কে যেন বাড়ি ফেরা আটকানোর এক অলিখিত লড়াই শুরু হলো। সকালের রোদ তাপদাহে পরিণত হওয়ার সাথে সাথে হিয়ার মন খারাপের মেঘ জমতে শুরু করল। বারান্দার এক কোণে বসে একবার ফোনের দিকে তাকায়, একবার দূরের আকাশে। বাবা মা ফোনে তাড়া দিচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি আর কোচিং। কিন্তু হিয়ার মন পড়ে আছে এই পুরনো গন্ধে মাখা রহস্যের জাদুর শহরে। সকালটা যেন কিছুতেই শেষ হতে চাইছিল না, প্রতিটি মিনিট টেনে টেনে পার হচ্ছিল। মিম আর পিউ মেতে আছে নিজেদের জগতে, আর হিয়া চুপচাপ জানালার ধারে বসে বারবার মনে মনে হিসাব করছে, কিভাবে বাবাকে বুঝিয়ে আর একদিন এখানে থেকে যাওয়া যায়, কিভাবে দাদুকে রাজি করানো যায়। হিয়ার মুখে হঠাৎ এক আলো ছায়ার খেলা ফুটে উঠল, যেন কোনো দুষ্টু বুদ্ধি মাথায় এসেছে। জানালার ধারে দাঁড়িয়ে রোদ্দুরে চোখমুখ করা কৃষ্ণচূড়ার দিকে তাকিয়ে সে মনে মনে ঠিক করল, ঢাকা ছাড়বে না, অন্তত এখনই নয়। তার দাদাভাই যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, সেখানেই তো সে থাকতে চায়। হিয়া মনে মনে ফিসফিস করে হাসল, কোচিং এখানেই করব, ভর্তি এখানেই, পড়াশোনা এখানেই। শুধু একবার দাদাকে বোঝাতে পারলেই হবে, কারণ সে জানে, দাদাকে একবার রাজি করাতে পারলে বাবার বকাঝকা, মায়ের চিন্তা সবই এক নিমেষে উবে যাবে। সকালটা ধীরে ধীরে দুপুরের করচায় গড়িয়ে এসেছে। দেয়ালে ঘড়ির কাঁটা তখন 2টার ঘরে দাঁড়িয়ে ক্লান্তভাবে হাঁপাচ্ছে। রোদটা আর আগের মতো তীব্র নয়, একটু নরম, একটু ঝিমধরা। কিন্তু হিয়া এখনো নিজের বিকেলে বের হওয়ার কোনো উপযুক্ত কারণ খুঁজে পায়নি। এক একটা বাহানা মনে আসছে, আর পরক্ষণে ফেলে দিচ্ছে যেন এক একটা বাতিল চিঠি। আচ্ছা, তুর্য ভাইয়ের সাথে শহর ঘুরতে তার বাহানা কেন প্রয়োজন? সোজা শহর ঘোরার কথা বললে বাড়ির সবগুলো মানুষ পিছু নেবে তাই। হিয়া কি একাকী ঘুরতে চায়? তবে কেন? এসব ভাবনা ছেড়ে হিয়া হঠাৎ এক তীব্র সিদ্ধান্ত নিয়ে সে দৌড়ে চলে গেল ঘরের ভেতরে, যেন হঠাৎ কিছু মনে পড়েছে। দরজার ঠেলে ঢুকতেই চোখে পড়ল, মিম বিছানার কোণে বসে একটা ছোট বাক্সের চারদিকে কাগজ মুড়িয়ে নিচ্ছে, একেবারে মনোযোগে। সোনালি ফিতা আর গোলাপি স্টিকার ছড়ানো বিছানায়। হিয়া একবার তাকিয়ে দেখে নিল বাক্সটা, কিন্তু ওর মাথা এখন অন্য চিন্তায় ভরা। সে মিমের কাজে খুব একটা গুরুত্ব না দিয়ে গম্ভীর গলায় বলল, শোন, আমাকে একটা জরুরি কাজের বাহানা বানিয়ে দে।
বিকেলে তুর্য ভাই শহর দেখাতে নিয়ে যাবে বলেছে। মিম চোখ তুলে তাকালো, ওর মুখে সেই পুরনো দুষ্টু হাসিটা দেখে একটু কৌতূহল নিয়ে বলল, আবার কি রে? প্রেম নাকি রহস্য? সত্যি বলতো তুই আর তুর্য ভাই আসলে কি খিচুড়ি পাকাচ্ছিস? হিয়া হেসে বলল, এইবার রহস্য প্রেম কিছু না, শুধু শহর দেখতে চাই, আগে প্ল্যান দে। মিম ভ্রু কুচকে বলল, আমাকে চাপা দিস না। অন্য দিন হলেও বিশ্বাস করতাম যে সত্যি বলছিস, তবে আজ না। হিয়া একটু চমকে বলল, কেন, আজ আবার কি এমন? মিম একটু বিস্মিত হয়ে বলল, নাটক করছিস? তুই তুর্য ভাইয়ের ফেসবুকে অ্যাড নেই। হিয়া বিরক্তি নিয়ে বলল, তোর সাথে নাটক কেন করব? যেটা বলবি পরিষ্কার বল। আর না, আমি উনাকে কখনো রিকোয়েস্টই দেইনি, উনিও দেননি। মিম মাথায় হাত দিয়ে বলল, হায় রে, আজ কত তারিখ জানিস? মে মাসের 12 তারিখ। আজ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব তুর্য সাহেবের জন্মদিন। হিয়ার মুখটা এক নিমেষে ফ্যাকাশে হয়ে গেল। চোখে মুখে যেন বিস্ময় আর অপরাধবোধ একসাথে এসে থাপ্পড় মারল। মনে মনে যুদ্ধ শুরু হলো তার। তুর্য ভাইয়ের জন্মদিন, আর সে কিনা কিছুই জানে না। গতরাতেও তো আচমকা ছাদে কথা হলো কত সময়। একটা ছোট্ট জন্মদিনের শুভেচ্ছা তো তিনি অবশ্যই ডিজার্ভ করেন। মিম এবার একটু নরম স্বরে বলল, তুর্য ভাই কি তোকে তার জন্মদিন উপলক্ষে ঘুরতে নিয়ে যাচ্ছে? হিয়া বড় বড় চোখে তাকিয়ে বলল, না না, আমি আরো 2 দিন আগে ঘোরার আবদার করেছিলাম। উনি বলেছিলেন গতকালই নিয়ে যাবে, তবে গতদিন তো মাসুম দাদু এলেন বিকালে, তাই আর হলো কোথায়। তাই আজ ঘুরতে যাওয়ার কথা। মিম হাসল, তার মানে কাকতালীয় বিষয়। তুই যদি চাস, এই গিফটটা তুই দিয়ে দিস, আমি কিছু মনে করব না, বরং ভালোই লাগবে। তুর্য ভাই সারপ্রাইজও হয়ে যাবে। হিয়া বাক্রুদ্ধ, নিজের গালে নিজেরই ধমক দেয় মনে মনে। এই এতটা উদাসীন হওয়ার কথা ছিল। তুর্য ভাই তো এতদিন ধরে তার পাশে থেকেছে, রহস্যে ছায়া হয়ে, সাহসে আগুন হয়ে। এমন একজন মানুষের জন্মদিন সে ভুলে গেল। অবশ্য ভুলার প্রশ্ন কোথা থেকে আসছে? ও তো জানতই না যে জন্মদিন কবে। হিয়া চুটি করে ঠায় দাঁড়িয়ে থাকে। সময় একটু বয়ে যায়। এরপর আস্তে মাথা নাড়িয়ে নিষেধ করে, না থাক, আমি কিছু একটা নিয়ে নেব তুর্য ভাইয়ের জন্য। তুই এটা দে, তুর্য ভাই খুশি হবেন। দুজনেই তখন থমকে থাকে এক মুহূর্তের জন্য। ঘরের ভেতর মৃদু হাওয়ায় গোলাপি ফিতা একটু একটু দুলছে। বাইরের রোদটা নরম সোনালি আভা ছড়িয়ে ঘরের মেঝেতে পড়ছে। হিয়ার মুখে এক নিঃশব্দ দ্বিধা, চিন্তা আর সংকোচ। হিয়া বেশ পেঁচিয়ে যাচ্ছে এসব ভাবনায় যে একটা ছেলে মানুষের জন্য উপহার কি হওয়া উচিত। মিম এবার নিজের হাতের গিফট প্যাকেট টেবিলের উপর রেখে বলল, তুর্য ভাই ঘড়ি বেশ পছন্দ করে, তাই তার জন্য ঘড়ি অর্ডার করেছিলাম। তুইও এমন কিছু দিতে পারিস। হিয়া নিজের চুলগুলো নিজের আঙুলে পেঁচাতে পেঁচাতে শুধু ভাবতে থাকল। মিম আবার বলে উঠল, হিয়া, তুই কিন্তু ছবি তোলার বাহানা দিতে পারিস। মেজো দাদাকে বলবি এদিকে ওদিকে ঘুরবি আর ছবি তুলতে যাবি। একটু থেমে মিম এবার একটা মুচকি হাসি দিয়ে বলল, চাইলে তুই শাড়িও পরতে পারিস, একদম তোর প্রকৃতির রূপে। মিম কথাটা মজায় বললেও হিয়ার অনুভবে যেন কথাটা অন্যভাবে আঘাত করল। হিয়া চুপ করে গেল কিছুক্ষণ। জানালার বাইরে তাকিয়ে দেখল, বৃষ্টি নামেনি, কিন্তু আকাশ যেন একটু ধূসর। ঢাকার দুপুরে এমন শান্ত ধূসরতা বিরল। মাথার ভেতর ঘুরপাক খেতে থাকল, শাড়ি পরব নাকি একটু সাজব, নাকি স্বাভাবিক থাকব, যেন কিছুই জানি না। হিয়া চুপ করে গেল কিছুক্ষণ। জানালার বাইরে তাকিয়ে দেখল, বৃষ্টি নামেনি, কিন্তু আকাশ যেন একটু ধূসর। ঢাকার দুপুরে এমন শান্ত ধূসরতা বিরল। মাথার ভেতর ঘুরপাক খেতে থাকল, শাড়ি পরব নাকি একটু সাজব, নাকি স্বাভাবিক থাকব, যেন কিছুই জানি না। হিয়া জানালার পাশে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আকাশটা যেন ওর মনের মতোই ধোয়াটে আর দ্বিধাগ্রস্ত। হঠাৎ একরকম নীরব সংকল্প নিয়ে ফিরে দাঁড়ালো আয়নার সামনে। নিজের দিকে তাকিয়ে বলল মনে মনে, না, আজকে শাড়ি পরলে মন্দ হয় না। ও ধীরে ধীরে নিজের চুলের ক্লিপ খুলে ফেলল। ঢাল হয়ে নামা লম্বা চুলগুলো যেন ওর পিঠ বেয়ে নদীর মতো গড়িয়ে পড়ল। হাত দিয়ে নিজের মাথার ত্বকে আস্তে আস্তে মালিশ করতে লাগলো, মনোযোগ দিয়ে, যত্ন নিয়ে, যেন নিজের সত্তাটাকে ছুঁয়ে যাচ্ছে।
ওর মনে হঠাৎ একটা ছবি ভেসে উঠল, সবুজ ঘাসে দাঁড়িয়ে থাকা সেই চিরজীবন্ত ছবি, যার গায়ে হালকা রঙের শাড়ি, চোখে ধরা পড়ে না এমন এক অভিমানী মায়া, চুলে করা একটি একচেটিয়া বেনুনি প্রকৃতি। হিয়ার ঠোঁট আওড়ালো, যদি আমি আজ শাড়ি পরি, চুলে বেনুনি করি, তবে প্রকৃতির মতো লাগবে কি? প্রশ্নটা নিজের ভেতরে ধাক্কা খায়। আরেকটা প্রশ্ন আসে সাথে সাথে, তুর্য ভাই যদি দেখে, তাহলে কি কিছু বলবে? আবার ভাবে, কি বলবে? আমার মন চাইলে আমি কি শাড়িও পরতে পারবো না? তবে এখন প্রশ্ন হলো, শাড়ি কোথায় পাবো? আমার তো শাড়ি নেই। হিয়া এবার মিমের দিকে তাকিয়ে বলে, শাড়ি নাও পরলাম, তবে শাড়িটা কোথায় পাবো? আমি তো কোন শাড়ি আনিনি। মিম চুপচাপ উঠে ওয়ার্ড্রোব খুলে একটা হালকা সাদা সবুজ শাড়ি বের করল, যেটার রং মাঠের কচি ঘাসের মতো, ছুলেই শান্তি লাগে। তার পাশে একটা সাদামাটা হাতব্যাগ রাখল, আর চুপচাপ বিছানায় ছোট্ট একটা কাজল রেখে দিল। হিয়া চোখে পড়ে কি না পড়ে, সেটা ওর অনুভবের উপর ছেড়ে দিল। হিয়া বোকার মতো তাকিয়ে থাকলো শুধু। তুই শাড়িও এনেছিস? মিম হেসে বলে, ভেবেছিলাম পরে ফটোশ্যুট করব, তবে সময় হয়নি। তুই পরে দেখ, তোকে সুন্দর মানাবে। ঠিক তখনই দরজার বাইরে খট করে আওয়াজ হলো। কিছুক্ষণ পরই রুমে ঢুকলো পিউ। পিউকে কেউ কিছুই শেয়ার করতে চায় না, কারণ ও কিছু জানলে পুরো বাসায় সেটা ছড়াতে সময় নেয় না। পিউ দরজায় ঢুকেই চোখ শুরু করে বলল, এই তো দেখি সাজগোজ চলছে। কি ব্যাপার? হঠাৎ সারি সারি খেলাটা কি? মিম আর হিয়া দুজনেই কিছুক্ষণ চুপ। মিম প্রথমে একটু হেসে বলল, আরে না না, সাজগোজ না রে, হিয়া তো বলছিল ছবি তোলার মুডে আছে। তাই আমি বললাম, আমার শাড়িটা পরে একটু ঘরের ভেতরেই ফটোশ্যুট করে নিস। পিউ এক চোখে তাকালো, ঘরের ভেতরে শাড়ি পরে ছবি? আপি, তোরা শুধু কথা লুকাস আমার থেকে। মিম এবার একটু বিরক্তি চেপে হেসে বলল, তুই না সবকিছুতেই ডিটেকটিভ হয়ে যাস পিউ। একটা মেয়ের মুড হইতে পারে না। আর কোন কথা লুকিয়েছি আমরা? পিউ আবার বলল, তাই বুঝি। তোরা দুজনের জানতি ডায়েরিটা প্রকৃতির ছিল, তাও বলিসনি। আমি কি ভুলে গেছি? মিম আর কিছু বলতে পারছিল না। ও বুঝল, কথা আর এড়ানো যাবে না। তাই একরকম হাল ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, তোর যদি এত কৌতূহল, তাহলে শোন, রেডি হও। শাড়ি পরে তুই, আমি আর আলিফ তিনজনেই একটু ঘুরতে যাব। একটা ছোট ট্যুরের মতো, খুব বড় কিছু না। হিয়া তৎক্ষণাৎ বলল, না না, আমি যাব না। আমার মাথা ধরে আছে, একটু রেস্ট নেব। পিউ কৌতূহল মেটার বদলে আরো জ্বলে উঠল, মানে? তুই তো শাড়ি চুড়ি নিয়ে বসে আছিস, আবার তুই যাবি না? কিছু তো একটা আছে। মিম সাথে সাথেই হিয়ার কানে কানে ফিসফিসিয়ে বলল, তুই মিনু দাদির কাছ থেকে শাড়ি নিয়ে আয়। ওনার কালেকশন দেখলেই প্রেমে পড়বি। আমি এখানে পিউকে সামলাই। তারপর পিউর দিকে ফিরে হেসে বলল, আসলে হিয়া একটু কান্নাকাটি করছিল তুই আসার আগে। মনটা খারাপ ছিল, তাই ভাবলাম সাজলে মুড ভালো হবে। আর তোকে বলছি, এইসব না বুঝে কথা বলা একদম বাদ দে। কিন্তু মিম জানে, পিউর মতো মানুষকে শুধু কথায় থামানো যায় না। তাই ও নিজের ফোন থেকে আলিফকে মেসেজ করল। যেহেতু হিয়া মিমের কাছে কম বেশি সব ঘটনাই শেয়ার করে, তাই তুর্য আর হিয়াকে নিয়ে আরিফের মনে বাড়ন্ত মিথ্যে সন্দেহকে যেন সত্যি ঘটনা বানিয়ে সাহায্য চেয়ে নিল। মেসেজে শুধু লিখল, তোর হেল্প লাগবে। তুর্য হিয়া ঘুরতে যাবে, পিউকে জানানো যাবে না এ ঘরে এসে সাহায্য কর। তখনই হঠাৎ দরজায় টোকা পড়ল, আলিফ এসে দাঁড়িয়ে। মিমের মুখে আলো ফিরে এলো, চোখে চোখ পড়তেই ইশারা করল। আলিফ বুঝে গেল মিম কি চাইছে। আলিফ হালকা গম্ভীর মুখে বলল, পিউ, আজকে তুই আর আমি আর আপি লালবাগ কেল্লায় যাব, চল। অনেক দিন ঘোরা হয়নি। তুই তো বলছিলি কেল্লার পুরান গেটের সামনে ছবি তুলবি, আজ সেই সুযোগ। তোকে লিচুর শরবত খাওয়াবো, আর হিরন মিনারের পাশ দিয়ে হাঁটবো। চল। পিউর চোখ চকচক করে উঠল। সত্যি? তুই নিয়ে যাবি? আলিফ একটু হেসে বলল, 100 ভাগ। শুধু একটু রেডি হয়ে নে, চল এবার। বাকিরা সামলাক ওদের মতো করে। পিউ একটু দ্বিধায় থাকলেও শেষমেশ রাজি হয়ে গেল। মিম হিয়ার দিকে তাকিয়ে চোখ টিপল, কমা, দেখলি প্ল্যান কিভাবে কাজ করে। পিউ খুশিতে দুলতে দুলতে বলল, আহা, আজ একদম ছবির মতো সাজব। আগে ফ্রেশ হয়নি।
বলে ও সোজা ওয়াশরুমের দিকে চলে গেল। পিউর পা ফেলে যাওয়ার সাথে সাথেই মিং যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঝটপট লাগেজ থেকে একটা বক্স টেনে বের করল। তারপর ড্রয়ারের ভেতর থেকে নিজের একটা সাদা রঙের ব্লাউজ বের করল। হিয়ার গায়ে মেপে দেখে বলল, এইটা পরলেই পারফেক্ট হবে। সাইজে ঠিকই আছে। মিং হিয়ার হাতে ব্লাউজটা দিয়ে বলল, এই নে, দেরি করিস না। মিনু দাদির ঘরে গিয়ে সাজ। ওই রুমে বিশাল আয়না আছে, বাতিও ভালো। সবকিছু ঠিকঠাক করে সাজিস। আমি পিউকে নিয়ে বেরিয়ে যাব 10 মিনিটের মধ্যে। হিয়া একটু অবাক হয়ে বলল, তোর মাথায় দেখি পড়তে পড়তে বুদ্ধি। মিং চোখ টিপে বলল, সবচেয়ে সুন্দর মানুষগুলো চিংড়ি মাছের মতো হয়। খেতে মজা কিন্তু মাথা ভর্তি গোবর। ঠিক তোর মতো, দেখতে সুন্দর কিন্তু বুদ্ধি নেই। এখন যা, ব্লাউজটার সাথে দাদির শাড়িগুলো মিলিয়ে নিস, যেটা বেশি মানাবে ওটাই পরবি। আর হ্যাঁ, ফোনটা সাথে রাখিস, আমরা বেরোলে যেন আমি মেসেজে করতে পারি। হিয়া হাসল। সেই চেনা নরম হাসি, চোখে একটু কৃতজ্ঞতা, মুখে একটু শীতল স্বস্তি। যেন মনের ধোয়াটে আকাশে হঠাৎ সূর্যের রেখা পড়েছে। ও চুপচাপ হাতে শাড়ি, ব্লাউজ, ব্যাগ আর কাজল নিয়ে মিনু দাদির ঘরের দিকে রওনা দিল। আর মিং ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে বলল, পিউ, জলদি কর, সময় কিন্তু কম। হিয়া ধীরে ধীরে মিনুর রহমানের ঘরের দরজায় গিয়ে হালকা করে টোকা দিল। ভিতর থেকে ভেসে এলো এক আরামদায়ক কণ্ঠ, কে রে? হেসে জবাব দিল সে, আমি হিয়া, দাদি। মিনুর রহমান মায়া জড়ানো গলায় বললেন, আরে আয় আয়। দরজা তো খোলাই আছে। হিয়া ভেতরে ঢুকতেই দেখে মিনুর রহমান খাটে হেলান দিয়ে বসে আছেন। চোখে পাতলা চশমা, হাতে একটা পুরনো বই। পাশেই একটা ছোট্ট টেবিলে এক কাপ আধখাওয়া লেবু চা রাখা। হিয়াকে দেখে মিনুর রহমান হাসলেন, এই ভরদুপুরে তুই এখানে? হিয়া একটু লজ্জা পেয়ে মাথা চুলকে বলল, আসলে দাদি, আমরা একটু ছবি তুলতে আর ঘুরতে যাব। সাজতেন হবে তো? আপনার কাছে শুনেছি অনেক সুন্দর শাড়ি আছে। একটা দিতে পারেন? আমি পরে আবার ঠিকঠাক ভাঁজ করে দিয়ে যাব। মিনুর রহমান একটু চোখ সরু করে তাকিয়ে হাসলেন। তারপর আঙুল দিয়ে পাশের কাঠের আলমারির দিকে দেখিয়ে বললেন, ওটাই খোল। বাঁদিকের তলা থেকে দ্বিতীয় খোপে কিছু রঙিন শাড়ি আছে, তোর যা মনে ধরবে, নিয়ে নে। আর হ্যাঁ, খুব ভাঁজ করে, আবার যেমন ছিল তেমন করে রাখবি, বুঝলি? হিয়া মাথা নেড়ে বলল, একদম ঠিকঠাক রাখবো দাদি, কথা দিচ্ছি। মিনুর রহমান চোখ নামিয়ে আবার বইতে মন দিলেন, মুখে এক চিলতে হাসি। হিয়া ধীরে ধীরে আলমারির কাছে গিয়ে দরজাটা খুলল। হালকা স্যান্ডেলউড গন্ধ ছড়িয়ে পড়ল ঘরে। ভেতরে ঝকঝকে ভাঁজ করে রাখা শাড়িগুলোর দিকে তাকিয়ে ওর চোখ একেবারে জ্বলজ্বল করে উঠল। যেন রং আর স্মৃতির এক মিশ্র আলপনা। হিয়া চুপচাপ শাড়িগুলোকে ছুঁয়ে দেখতে লাগল। সবগুলো শাড়ি যেন তার কাছে আকর্ষণীয় লাগছে। হিয়ার মনে হচ্ছে শাড়ি বাছাই করা হয়তো পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ। তাও বেশ চেষ্টার পর সে কাজের সফলতা পেয়ে গেল। হিয়ার চোখে আটকে গেল হালকা নীলাভ শাড়িটা। তাও বেশ চেষ্টার পর সে কাজের সফলতা পেয়ে গেল। হিয়ার চোখে আটকে গেল হালকা নীলাভ শাড়িটা। হিয়া শাড়িটায় নিজেকে মুড়িয়ে একবার আয়নায় চোখে চোখ মেলালো মাত্র। বরাবরই শাড়ি নিয়ে হিয়ার বেশ বাহানা আছে। শাড়ি তার সাথে একদম জমে না। তার এই বাহানার চাপে পড়ে কোনোদিন শাড়ি পরে ওঠাও হয়নি। তবে তার মন এখন শাড়ির ভাঁজে আটকে গেছে। তার মাথায় এই শাড়ি অসাধ্য সাধনের জিদ চেপে বসেছে। হিয়া শাড়িটা হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। হালকা নীলাভ রংটা যেন ওর গায়ের রঙের সঙ্গে মিশে একদম অন্যরকম এক শান্ত সৌন্দর্য তৈরি করল। শাড়ির পাড়ে সূক্ষ্ম রূপালি কাজ। চোখে না পড়ার মতো নয়, আবার অতিরিক্ত ঝলকও না। হিয়া একবার শাড়িটা নিজে গায়ে জড়ানোর চেষ্টা করল। পিন খোঁজার আগে আঁচল মাটিতে পড়ে গেল। আবার গুছিয়ে পড়ার চেষ্টা। এইবার কোমরে ঠিক রাখতেই আঁচল গোল হয়ে ঘুরে এসে গলায় জড়িয়ে পড়ল। নিজেই হেসে ফেলল হিয়া, আহ! এর যে একেবারে জাদুকাণ্ড। তবে সে দমবার পাত্রী নয়। কয়েকবার পেঁচিয়ে সেফটি পিন দিয়ে আঁচল ঠিকঠাক করে চেষ্টা চালিয়ে গেল। কিন্তু যতই চেষ্টা করে, মনে হলো শাড়িটা যেন বিদ্রোহ করছে। এক জায়গায় ঠিক হলে আরেক জায়গা এলোমেলো। পেছনে থেকে হঠাৎ গলার স্বর এলো, তোর অবস্থা দেখে মনে হচ্ছে শাড়িটা তোকে না,
তুই শাড়িটারে সামলানোর চেষ্টা করছিস। হিয়া ঘুরে দেখে মিনুর রহমান দাঁড়িয়ে, মুখে মিষ্টি হাসি। হিয়া একটু লজ্জা পেয়ে বলল, দাদি, আমি পারছি না। কি কষ্টের কাজ শাড়ি পরা। আপনি কিভাবে এত সুন্দর করে পরেন বলুন তো। মিনুর রহমান হেসে এসে বললেন, শাড়ি পরা এক ধরনের ধৈর্যের কাজ, আর নিজেকে ভালোবাসারও। হায়, আমি পরিয়ে দেই। এবার তিনি বসে পড়লেন খাটে, হিয়াকে সামনে ডাকলেন। শাড়িটা একটু টান, এবার কোমরে জড়িয়ে নে। হ্যাঁ, এভাবে। ঠিক আছে, এখন ভাঁজ করব, একটা একটা করে। এই নে পিন, আঁচলটা এখন একটু কাঁধে রাখো। হিয়ার মনে হচ্ছিল যেন সে সময়ের ভেতর দিয়ে হাঁটছে। দাদির আঙুলের ছোঁয়া, পরিপাটি করে গুজে দেয়া শাড়ির ভাঁজ, সবকিছুতেই যেন এক অদ্ভুত মমতা। যেন মা তার মেয়েকে সাজিয়ে দিচ্ছেন প্রথমবারের মতো। শেষে আয়নায় নিজেকে দেখে হিয়া একদম থেমে গেল। নিজেকে চিনতেই পারছিল না। যেন শাড়ির ভাঁজে ভাঁজে তার আত্মবিশ্বাস, নারীত্ব আর এক অদ্ভুত পরিপক্কতা এসে জমে উঠেছে। মিনুর রহমান বললেন, বাহ, এখন একেবারে রূপকথার রাজকন্যার মতো লাগছে তোকে। হিয়া ধীরে হেসে বলল, আপনি না থাকলে এটা কোনোদিন হতো না দাদি। ধন্যবাদ, খুব খুব ধন্যবাদ। হিয়া শাড়ি পরে আয়না থেকে একটুও চোখ সরাতে পারছিল না। তবু মনে হলো কিছু একটা বাকি রয়ে গেছে। এবার একটু হালকা সাজে হাত দিল। টুকটাক করে একটা ছোট্ট ঝুমকা পড়ল কানে, পাতলা কাজল টেনে দিল চোখে, ঠোঁটে হালকা গোলাপি রঙের একটা লিপ গ্লস। সাজ এতটাই সূক্ষ্ম যে কেউ না বললে বুঝতেই পারবে না হিয়া সাজগোজ করেছে। তারপর আয়নার সামনে বসেই চুলে হাত চালিয়ে ভাবতে লাগলো, বেনুনি করবে কিনা। চুলগুলো কোমর পর্যন্ত লম্বা, ঘন আর সোজা। খসখসে শব্দ তুলে বারবার আঙুলে জড়িয়ে আসছে। অনেক ভেবেচিন্তে একটা বেনুনি করল হিয়া। কিন্তু আয়নাতে তাকিয়ে নিজের প্রতিবিম্ব দেখে চোখ কুঁচকে উঠল। কিছু একটা যেন ঠিক মিলল না। নিজের মনেই বলল হিয়া, বেনুনি মানাচ্ছে না একদম। চট করে খুলে দিল বেনুনি। চুল ছড়িয়ে পড়ল পিঠ জুড়ে, কাঁধ বেয়ে কোমর ছুঁয়ে গেল নরম ঢেউয়ের মতো। এবার আয়নায় তাকাতেই হিয়া অবাক হয়ে গেল। এই যেন অন্য কেউ, শান্ত, গম্ভীর, কিন্তু ভেতরে আগুন লুকানো কোনো গল্পের নায়িকা। পেছনে থেকে মিনুর রহমান চুপচাপ তাকিয়েছিলেন। চুল ছড়িয়ে পড়তেই তিনি যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। ধীরে হেসে বললেন, এভাবে থাক, চুলে কিছু করিস না। তোকে এখন দেখে মনেই হচ্ছে তুই বয়সের চেয়ে একটু বেশি সুন্দর। হিয়া একটু লাজুক হেসে চোখ নামিয়ে ফেলল। ঘরের বাতাস যেন কিছুটা ভারী হয়ে উঠল। মিনুর রহমানের চোখে তখন একরাশ প্রশ্রয়, এক টুকরো ভালোবাসা আর অনেকটা আশীর্বাদ। হিয়া মিনুর রহমানের চোখ থেকে চোখ সরিয়ে আবার আয়নার দিকে তাকাল। নিজের ভেতরে যেন এক অদ্ভুত ধাক্কা অনুভব করছিল। নতুন আবিষ্কারের ধাক্কা, নিজের নতুন রূপ দেখে নিজেকেই চিনে নিতে চাওয়ার ধাক্কা। ঠিক সেই সময় মোবাইলটা বেজে উঠল। মিমের মেসেজ, আমরা রেডি, আমরা বের হচ্ছি। তুই কি রেডি? আমরা বের হওয়ার 5-10 মিনিট পর বের হইস। হিয়া দ্রুত ফোনটা হাতে নিল। চোখে মুখে একটু তড়িঘড়ি ভাব ফুটে উঠল। সে মিমকে একটা ছোট্ট রিপ্লাই দিল, ঠিক আছে। মিম আবার মেসেজ করল, বের হওয়ার আগে একবার চেক দিস। আর সেলফি দিস একটা। হিয়া মুচকি হাসল। আয়নায় আরেকবার দেখল নিজেকে। এবার সে তুর্যকে মেসেজ পাঠালো, তুর্য ভাই শহর দেখাবেন কখন? আমি কিন্তু বাহানা সহ নিজেকে তৈরি করে বসিয়ে রেখেছি। ওপাশ থেকে তুর্য লিখেছে, আসছি। 20 মিনিট লাগবে। একটু পরে মেসেজ করলেই বেরিয়ে আসিস। হিয়ার ঠোঁটে নিজের অজান্তে একটা হাসি ফুটে উঠল। চোখে ভরে উঠল আলাদা এক আলো। মিনুর রহমান খুব যত্নে চোখ রাখল হিয়ার হাসি মুখ আর জ্বলে ওঠা চোখে। তিনিও হাসলেন। বয়স তো কম হয়নি এই অষ্টাদশীর অনুভূতি বোঝার মতো। এর মাঝে আবার হিয়ার ফোনে তুর্যের মেসেজ, অপেক্ষা করছি। তাড়াতাড়ি বের হ। এবার তারা পড়ল। ব্যাগটা হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল হিয়া, তখনই থেমে গেল। একটু দ্বিধা, একটু অস্থিরতা। একবার পিছে ফিরে মিনুর রহমানের দিকে তাকালো হিয়া। মিনুর রহমান তখনও চুপচাপ হিয়ার দিকে তাকিয়েছিলেন। তিনি হেসে বললেন, যা, সময় নষ্ট করিস না। বিকেল পরে এল বলে। হিয়ার চোখে লজ্জায় মাথা নিচু হয়ে এল। চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানালো।
একটা শেষবারের মতো আয়নায় তাকিয়ে চুলটা একটু পেছনে সরালো, আঁচলটা গুছিয়ে নিল। তারপর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। তুর্যর কাছে আজকের দিনটা বেশ জটিল। তবে সে এই জটিলতার সমাধান চাইছে না। একটা নিঃস্বার্থ ঘুমন্ত গল্পের ঘুম ভাঙাতে সে প্রতিনিয়ত ছুটে চলেছে। তার ঝুড়িতে পড়ে আছে কিছু অতীত চরিত্রের নাম আর বর্ণনা। তাছাড়া এদের কারো হদিসও নেই। আজকের মিশন ছিল পুরান ঢাকার পুরনো চার্চ, যেখানে অ্যাথিনা নামের এক বান্ধবী ছিল প্রকৃতির, যার সাথে মাঝে মাঝেই দেখা করতে যেত সে। ওই চার্চের সাথে মেশানো অনাথ আশ্রমেই থাকতেন তিনি। তবে বর্তমানে তিনি এমনভাবে নিরুদ্দেশ, যার খোঁজ করাটাও যেন বাড়াবাড়ি। দিনের একরাশ ব্যর্থতা নিয়ে দাঁড়িয়ে তুর্য। সংশয় নামের অনুভূতিটা তুর্যকে আস্তে পিস্তে ঝাপটে ধরছে। এই সংশয়ের মেঘ গলে জল হলো নীল আকাশ দেখে। তবে তার এই আকাশ জলজ্যান্ত হেঁটে তার সামনে এসে দাঁড়ালো। নীলরাঙা শাড়িতে যে মেয়েটাকে সে দেখছে, তাকে সে হাজার শতবার এক দিন দেখেছে। তার রূপ নকশা তুর্যর নখদর্পণে। তবে সেই একই আদলে আজ যে দাঁড়িয়ে তার সামনে, আসলেও তুর্যর সাথে তার কখনোই দেখা হয়নি। তুর্য কি শুধু আশ্চর্য হলো নাকি ঘাবড়ে গেল তা সঠিক বোঝা গেল না। তবে তুর্য তার চোখের সামনে হিয়ার এই রূপ দেখার কল্পনা স্বপ্নেও আনেনি। তুর্য চোখ ফেরাতে পারছিল না, যেন চোখের পাতা নড়লেই কিছু অমূল্য হারিয়ে যাবে। হিয়ার পায়ের নিচে মাটি আছে কি নেই, তাও বুঝে উঠতে পারছিল না। রোদে ভেজা বিকেলের আলো ঠিক যতটা কোমল হতে পারে, হিয়ার উপস্থিতি তার থেকেও নরম, তার থেকেও রঙিন। হিয়া এগিয়ে এসে দাঁড়ালো তুর্যের সামনে। চোখে এক ধরনের দ্বিধা, কিন্তু ঠোঁটে সেই চিরচেনা মুচকি হাসি। তুর্যর গলার কাছে কি এক অচেনা গরম জমা হতে লাগলো। হিয়া বলল ধীর স্বরে, তুর্য ভাই, আমি কিন্তু একদম সময় মতো বের হয়েছি। তুর্য একটু কাশলো, যেন নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা। সে বলল হালকা স্বরে, আমি জানি। তারপর চোখ নামিয়ে বলল, কিন্তু সময় যে আজ তোর মতো করে আসবে জানতাম না। হিয়া হাসলো, কিছু বলল না, শুধু তাকিয়ে থাকলো। রাস্তায় একখানা রিকশা দাঁড়িয়েছিল। তুর্য ইশারা করতেই সে কাছে এলো। তারা দুজনের রিকশায় উঠল। হাওয়া আজ অন্যরকম লাগছে। হিয়ার আঁচল উড়ে এসে তুর্যর কাঁধ ছুঁয়ে যাচ্ছে মাঝে মাঝে। আর তুর্য কোনো শব্দ করছে না, কিছু বলছে না। শুধু তাকিয়ে আছে সামনের রাস্তায়, আর মাঝে মাঝে চুপি চুপি হিয়ার ছাড় ভেতর হারিয়ে যাচ্ছে। রিকশার চাকা দুটো যেন সময়ের কোনো পুরনো কবিতায় ছন্দ তুলছে। ঢাকার ব্যস্ততা আজ যেন একটু তফাতে দাঁড়িয়ে আছে, এক চিলতে শান্তি এঁকে দিচ্ছে ওদের চারপাশে। বিকেলের আলো ধীরে ধীরে সোনালি হয়ে আসছে, রিকশার ছায়ায় ঝরে পড়ছে গাছের পাতা, দোকানপাটের শব্দ যেন দূরের কোনো জাদুকরীর আওয়াজ। হিয়ার চোখ দুটো শহরের প্রতিটা রঙে বুঁদ হয়ে যাচ্ছে। ফুটপাতের গাছের নিচে বসা বাচ্চাগুলো, পুরনো বাড়ির দেয়ালে জমে থাকা শ্যাওলা, রাস্তায় হেঁটে যাওয়া ব্যস্ত মানুষের মুখে মুখে ফুটে থাকা ছোট ছোট গল্প। আর তুর্য, সে তাকিয়ে আছে হিয়ার দিকে। শহর তাকে আজ কিছু বলে না, হিয়ার প্রতিটি নড়াচড়ার ভেতরেই সে খুঁজে পাচ্ছে নিজের হারানো দৃঢ়তা। একটা জায়গায় এসে হিয়া হঠাৎ বলল, এই জায়গাটা সুন্দর। তুর্য উত্তর দিল না, শুধু বলল, চল একটু দাঁড়াই এখানে। রিকশাও যেন বুঝে নিল কথাটা, ধীরে থেমে গেল। সামনেই ছিল একটা ছোট্ট চায়ের দোকান, তার পাশে লাল ইটের পুরনো একটা বেঞ্চ। তারা চুপচাপ নেমে গিয়ে সেখানে বসল। বাতাস একটু ঠান্ডা হয়ে এসেছে, চারপাশের আলো নিস্তরঙ্গ। তুর্য বলল, জানিস, এই শহরটা এক এক মানুষের জন্য এক এক রকম। জাদুর শহর কেন বলে জানিস এটাকে? হিয়া মাথা নাড়িয়ে অসম্মতি দেয়। তুর্য বলে, এই শহরে সবাই চোখ ভর্তি স্বপ্ন নিয়ে আসে। কিছু স্বপ্ন পূরণ হয় আর কিছু রঙিন চশমার আড়ালে হারিয়ে যায়। হিয়া মুখ ঘুরিয়ে বলল, আপনার কথাগুলো খুব গভীর। তুর্য শুধু হাসল। আকাশ তখন গাঢ় নীল। শহরের আলো একে একে জ্বলে উঠছে, আর তুর্য আর হিয়ার গল্প ধীরে ধীরে মিশে যাচ্ছে সে আলোর ভেতর। রিকশা আবার চলতে শুরু করল। এবার শহরের প্রতিটা মোড় যেন তাদের নাম ধরে ডাকছে, প্রতিটা বাতাসে এক টুকরো কবিতা জড়িয়ে আছে, আর ওরা দুজন সেই কবিতার চরিত্র হয়ে ছুটে চলেছে। একটা বিকেলের মায় মোরা অনির্বচনীয় যাত্রায়। রিকশা থামল পুরান ঢাকার এক নিভৃতে কোণে, যেখানে ব্যস্ত শহরের কোলাহল ছাপিয়ে একটুখানি নির্জনতা আজও বেঁচে আছে।
তুর্য হিয়াকে নিয়ে ঢুকল আলিয়া রিডিং লাইব্রেরি পুরনো লাল ইটের দরজা দিয়ে। বাইরে থেকে দেখতে যেমন ক্লান্ত কোনো ইতিহাসের শরীর, ভেতরে তেমনি নিঃশব্দে দাঁড়িয়ে থাকা অসংখ্য গল্পের রাজ্য। এটা হিয়ার আবদার অবশ্য। সে যেতে চেয়েছিল নীলক্ষেত, তবে তুর্য নিয়ে এলো অন্য বইয়ের রাজ্যে। ভেতরে ঢুকতেই যেন এক অন্য সময়ের গন্ধ। পুরনো কাঠের তাক, বইয়ের পাতার বিবর্ণ হয়ে যাওয়া গন্ধ আর নীরবতার মাঝখানে ছড়িয়ে থাকা শান্ত এক সঙ্গীত। মাথার উপরে লোহার চূড়ানো জানালা দিয়ে সোনালি আলো এসে পড়েছে পড়ার টেবিলের ওপর। বাতাসে কেবল কাগজ আর শব্দের ঘ্রাণ। হিয়া নিঃশব্দে তাকাতে থাকে চারপাশে। তার চোখে বিস্ময়ের মতো কৌতূহল। সে ধীরে ধীরে এগিয়ে যায় বইয়ের তাকের দিকে, কখনো ছুঁয়ে দেখে, কখনো টেনে আনে কোনো পুরনো কবিতার বই। তার আঙুল বোলাতে থাকে পৃষ্ঠার ওপর, যেন শব্দের ভেতর দিয়ে সময় ছুঁয়ে দেখছে। তুর্য কিছু বলছে না। সে একটু দূর থেকে হিয়াকে দেখছে। তার চোখে তখন এক ধরনের প্রশান্তি, যা হিয়ার মতো মানুষের পাশে থাকলেই জন্ম নেয়। হিয়া একটা চেয়ারে বসে পড়ে একটি বই হাতে, চোখ ডুবে যাচ্ছে অক্ষরের মাঝে। তুর্য তখন ফোনটা বের করে। হিয়ার অজান্তেই সে ক্যামেরায় চোখ রাখে, আনমনে তুলে ফেলে একের পর এক ছবি। কখনো হিয়ার বই পড়ার মুহূর্ত, কখনো সে তাকিয়ে আছে দূরের জানালার দিকে, আবার কখনো পেছনে থেকে তার খোলা চুলে আলোর খেলা। প্রতিটা ছবি যেন নিজের ভাষায় কথা বলছে। তুর্যর দেখা হিয়ার এক একটা রূপ ধরা পড়ছে তাতে। সে জানে, আজকের এই বিকেলটা, এই লাইব্রেরির নিঃশব্দ গায়ে লেগে থাকা কাগজের গন্ধ সব মিলে এই মেয়েটার সাথে কাটানোর সময় তার সবচেয়ে দামি স্মৃতি হয়ে থাকবে। হিয়া তখনও জানে না তুর্য ঠিক এই মুহূর্তগুলো ধরে রাখছে। সে জানে না তুর্যর চোখে সে একটা জ্যান্ত কবিতা, যে কবিতা বইয়ের পাতায় নেই, শুধু হৃদয়ের ভেতর লেখা। লাইব্রেরির ভেতরে বাতাস তখনও থমকে আছে, শব্দহীন। তুর্য যখন একমনে হিয়ার ছবি তুলছিল, হিয়া তখন নিঃশব্দে উঠে দাঁড়ায়। চারপাশে তাকিয়ে ধীরে এগিয়ে যায় বুকশেলফের এক কোণে, যেখানে পুরনো উপন্যাসগুলোর মাঝে দাঁড়িয়ে আছে তার প্রিয় লেখক হুমায়ুন আহমেদের কিছু বই। চোখ আটকে যায় একটা বইয়ের মলাটে, অপেক্ষা। হিয়া তাকিয়ে থাকে কিছুক্ষণ, যেন এক নতুন অনুভূতির সাথে আবার দেখা হচ্ছে তার। বুকের মধ্যে কিছুটা আলোড়ন হয়, একটু অজানা, একটু হাসি। সে নিচু স্বরে দোকানের বৃদ্ধ লাইব্রেরিয়ানকে ডাকে, চোখের ইশারায় বলে দেয় বইটা চাই। তুর্য কিছু টের পায় না। হিয়া ইচ্ছে করেই তাকে সেদিকে ফিরতে দেয় না। বইটা মোড়ানো হয় পুরনো বাদামি কাগজে, যেন কোনো গোপন চিঠি। সে ব্যাগে রেখে দেয় নিঃশব্দে, বুকের খুব কাছে। তুর্য তখন বলে, চল এবার। হিয়া হালকা হাসে, বলে, হ্যাঁ চল। দুজন আবার বেরিয়ে আসে লাইব্রেরির লাল ইটের দরজা পেরিয়ে। বাইরে তখন আকাশ ধূসর। রোদ আর মেঘের খেলা থেমে গিয়ে নামছে একটানা এসে গুড়ি বৃষ্টি, মাঝারি নয়, ভারী নয়, শুধু নরম ছোঁয়ার মতো। রিকশার ছাউনি আবার মাথার উপর নেমে আসে, হিয়া আর তুর্য বসে পড়ে পাশাপাশি। শহর যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে, ছুটন্ত নয়, শান্ত। হিয়া খুব আবদার নিয়ে বলে, হুটটা থাক না, আজ একটু বিজি। তুর্য এসে হুটটা নামিয়ে দেয়। রাস্তাগুলো ধুয়ে যাচ্ছে বৃষ্টিতে, বাতাসে মাটির গন্ধ। শহরের ছায়ায়, বৃষ্টির ছোঁয়ায়, রিকশার হালকা কাঁপুনিতে, তাদের এই যাত্রা তখন হয়ে উঠছে আরও একটুখানি গভীর, আরও একটুখানি নিজস্ব। তুর্য একটু ঝুঁকে হিয়ার দিকে তাকায়। তার চোখে একরাশ উষ্ণতা, মুখে একরকম প্রশান্ত হাসি। বৃষ্টির ফোঁটা তখন হিয়ার চোখে মুখে ঝিরঝির করে পড়ছে। হিয়ার চুল ভিজে কপালের পাশে লেপ্টে আছে। তুর্য নিচু গলায় জিজ্ঞেস করে, তোর ফুল লাগবে? হিয়া থমকে যায়। ফুল? তার কপালে ভাঁজ পড়ে, চোখে বিস্ময়ের রেখা। এখন? তুর্য কোনো উত্তর না দিয়ে হঠাৎই রিকশা থামিয়ে দেয়। তুই বস, আমি একটু আসছি। এই বলে সে ভিজে রাস্তায় নেমে পড়ে, ছুটে যায় এক দিকের গলির দিকে। হিয়া ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে থাকে তার পেছনে। বৃষ্টির পর্দার ভেতরে তার ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায়। ঝিরি বৃষ্টি সবকিছু ভিজিয়ে দিয়েছে। গাছের শাখা প্রশাখা দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হিয়া সোজা হয়ে বসে, চারদিকে তাকায়। কোনো দিকেই তুর্যকে দেখা যায় না। তার বুকের ভেতর একটা অজানা অস্থিরতা তৈরি হয়। সে একবার রিকশার বাইরে উকি দেয়, একবার আকাশের দিকে তাকায়।
বৃষ্টি আরো নরম হয়ে এসেছে, কিন্তু তুর্য নেই। ঠিক তখনই তার চোখের সামনে এসে দাঁড়ায় তুর্য। হাত ভরা একগুচ্ছ রং। জলভেজা দুই হাত জুড়ে সে তুলে ধরে কৃষ্ণচূড়া, সোনালু আর জারুল। রাস্তায় কোথাও পড়ে থাকা, গাছ থেকে ঝরে পড়া কিছু নিজের হাতে ছিঁড়ে আনা ফুলের গুচ্ছ। ভিজে গেছে সব, কিন্তু রং হারায়নি। কৃষ্ণচূড়ার টকটকে লাল, যেন হিয়ার গালে লেগে থাকা রক্তিম লজ্জা। সোনালুর ঝুলন্ত হলুদ ছায়া, যেন কোনো হারানো দুপুরের আলো। আর জারুল, রং যেন মেঘলা দিনের বুকে এক ফোঁটা স্বপ্ন। তুর্য এগিয়ে এসে বলে, তোর জন্য। বৃষ্টি, শহর আর তুই। এই সময়টা মনে রাখার জন্য। হিয়া এক মুহূর্ত কিছু বলতে পারে না। তার চোখে জল গড়ে ওঠে কিনা তুর্য জানে না। তবে এই বৃষ্টি ভেজা ফুলগুলো তখন কেবল ফুল নয়। তা হয়ে উঠেছে এক নিঃশব্দ কল্পনা, একটা অনুভূতির শরীর, যা বলা যায় না, শুধু অনুভব করা যায়। হিয়ার কোলের ওপর তুর্য ফুলগুলো রাখে, আর হিয়া সেই মুহূর্তে জেনে যায়। এই শহরের প্রতিটা রং, প্রতিটা গন্ধ, প্রতিটা বৃষ্টি ভেজা বিকেল, তার পাশে ব্যক্তির জীবন্ত এক সুখ। অষ্টাদশীর মনে কি নতুন কোনো অনুভূতির শুভারম্ভ হলো? এটাই কি তবে সেই সুখ? রিকশা ধীরে ধীরে এসে দাঁড়ায় বাসার সামনে। বৃষ্টি তখনও থামেনি, কিন্তু যেন একটু ক্লান্ত হয়ে এসেছে। শহর যেন দম ফেলে নিচু স্বরে গান গাইছে। তুর্য আর হিয়া দুজনেই ভিজে গেছে, চুল জামা ভেজা, চোখ দুটো জ্বলজ্বল করছে। তবু কোনো ক্লান্তি নেই তাদের মধ্যে, শুধু একটা অদ্ভুত প্রশান্তি। রিকশা থেমে গেলে হিয়া একটু চুপ করে বসে থাকে। তারপর ধীরে ধীরে তার ব্যাগ খুলে সেই বাদামি খামে মোড়া বইটা বের করে। হুমায়ুন আহমেদের অপেক্ষা। বইটার খামে জল লেগে কিছুটা নরম হয়ে গেছে, তবু একরকম কোমল সৌন্দর্য এখনো ছড়িয়ে আছে তার চারপাশে। হিয়া বইটা তুর্যের দিকে বাড়িয়ে দেয়। হালকা করে হাসে। শুভ জন্মদিন, তুর্য ভাই। আমি জানি আপনি বই পড়েন না। আর আমি আশাও করব না আপনি এই বইটা পড়বেন। বাবা সব সময় বলে মানুষকে সব সময় নিজের প্রিয় জিনিসটা উপহার হিসেবে দিতে হয়। এই বইটা আমার সব থেকে প্রিয়। তাই ভাবলাম আমার প্রিয় বইয়ের ভাগ আপনাকেও দেই। তুর্য স্তব্ধ হয়ে যায়। তার ঠোঁট কাঁপে, কিন্তু কোনো শব্দ বেরোয় না। তুই তুই জানিস আমার জন্মদিন? হিয়া মাথা নাড়ে। একটুও ভনিতা করে না। তার কণ্ঠে এক ধরনের ধরা পড়ে যাওয়া কোমলতা, যা কেবল আবেগ জানে, হিসাব জানে না। এবার হিয়া আবার বলতে শুরু করে, তুর্য ভাই, আপনি পৃথিবীর সবথেকে সুন্দরতম সময়ে জন্মেছেন। কৃষ্ণচূড়া, সোনালু আরও কত রঙে। এই কারণেই হয়তো আপনি নিজে একটা ফুলের মতো সুখ। আপনাকে অঞ্জনা দত্তের একটা গান উৎসর্গ করা যেত। তবে গানটা তিনি একটা নারী চরিত্র, মালা নামে লিখেছিলেন। তাই আর 12 মে জেনেও উৎসর্গ করা হলো না। তুর্য কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে হিয়ার চোখে। তার চোখে মিশে যায় পৃথিবীর সব রং। হিয়ার কথাগুলো তখন শহরের এক কোণে জমে থাকা জলের মতো নিঃশব্দে গড়িয়ে পড়ে তুর্যর হৃদয়ে। তুর্যের মন আওড়ায়। সুখ মানে হয়তো শুধু আভিজাত্য কিংবা বাড়াবাড়ি নয়। সুখ মানে কারো চুপি চুপি মনে রাখার অভ্যেস, সুখের ভাগ দেওয়ার সাহস। হিয়া ব্যাগটা গুছিয়ে নিয়ে ধীরে ধীরে রিকশা থেকে নামতে যায়। বৃষ্টিতে পা ভিজে যাচ্ছে, শাড়ির আঁচল চুপচুপে, কিন্তু তবুও তার মুখে একরকম নির্ভর প্রশান্তি। রিকশা ছেড়ে পা রাখতেই পেছনে থেকে তুর্যের গলা আসে, হিয়া। হিয়া থমকে যায়। ধীরে ফিরে তাকায়। চোখে এক চিলতে জিজ্ঞাসা। তুর্য হালকা হেসে বলে, আমি কাল চলে যাচ্ছি। এক মুহূর্ত যেন স্থির হয়ে যায়। হিয়ার চোখে ঝলকে ওঠে বিস্ময়। চলে যাচ্ছেন? হঠাৎ? কেন? তুর্য একটু দৃষ্টি ফেরায় আকাশের দিকে। তারপর নিচু গলায় বলে, আমি তো অতিথি পাখি, হিয়া। সময় হলেই ফিরতে হয়। এখন ঘরে ফেরার পালা। হিয়ার ঠোঁট কাঁপে কিছু বলার জন্য, কিন্তু তার আগেই তুর্য ঠেলে দেয় একরকম হালকা হাসি, মিমা আসছে, তাড়াতাড়ি ঘরে ফিরে চেঞ্জ করে নে। আমি মিনিট 5 পর ফিরছি। হিয়া তাকিয়ে থাকে তার দিকে, চোখে একরাশ কথার ভিড়, যেগুলো আর বলা হয় না। বৃষ্টির ফোঁটার মতো কিছু অনুভব হয়, যা ঝরে পড়ে বুকের মধ্যে। তবুও সে মাথা নাড়িয়ে এক টুকরো মুচকি হাসি ছুড়ে দেয় তুর্যের দিকে। তারপর ধীরে ধীরে পেছনে ফিরতে ফিরতে বলে, অতিথি পাখি। আর তুর্য,
সে বসে থাকে রিকশার উপর, হাতে একখানা বই, বুক ভরা নীরবতা, আর চোখে ঝিরঝির করে নেমে আসা একরকম মেঘলা বিকেল। হিয়া ঘরে ফিরে আসে। দরজাটা ধীরে বন্ধ করে দেয় পেছনে। ঘরের ভেতর আলো জ্বালানো, জানালার পাশে পর্দা হালকা দুলছে বাতাসে। বাইরে এখনো বৃষ্টি ঝরছে ধীরে, যেন কারো বিষণ্ণ সুর বাজছে অস্ফুটে। সে ভিজা শাড়িটা গায়ে রেখেই চুপচাপ বসে পড়ে জানালার কাছের কাঠের চেয়ারে। বৃষ্টির ফোঁটা জানালার কাছে পড়ে টপটপ শব্দ করছে। তার চুল থেকে জল টপকে পড়ে কাঁদবে, আর শাড়ির ভাঁজে আটকে থাকা সেই কচি কৃষ্ণচূড়ার পাপড়িগুলো ধীরে ধীরে মুছে যেতে চাইছে। হিয়ার চোখে কোনো জল নেই, কোন প্রকাশ্য দুঃখ নেই, তবু বুকের ভেতরটা ভার হয়ে আছে। সূর্য চলে যাচ্ছে, এই ভাবনাটা যেন তার মধ্যে এক ধরনের শূন্যতা এনে দিয়েছে। কথা না বলা কোনো অনুভব, বুকে জমে থাকা একরাশ কিছু না বোঝা কষ্ট, সব মিলে কেমন এক দুঃখ দুঃখ অনুভব। হিয়া মাথা হেলিয়ে দেয় চেয়ারের পিঠে। চোখ বন্ধ করে। বৃষ্টির শব্দ, হৃদয়ের নিঃশব্দতা আর একটি অসমাপ্ত বিকেলের অনুভব। সব মিলিয়ে সে কেবল অনুভব করে, তার তুর্য ভাই হয়তো সত্যি অতিথি পাখি। হিয়া নিজের সাথেই বোঝাপড়া করছে। হিয়ার কিশোরী মন কি বেশি বেহা হচ্ছে। হিয়ার মনে হচ্ছে এই কৃষ্ণবর্ণের পুরুষটি পৃথিবীর সব সৌন্দর্য নিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে। হয়তো প্রতিটা সৌন্দর্য আলাদা বর্ণনায় বর্ণনীয় হয়। তাহলে কই? হিয়া তার এই ছোট্ট জীবনে তার প্রেমিক পুরুষকে কল্পরাজ্যে যেভাবে সাজিয়েছে, এই পুরুষটা তো তেমন নয়। তাহলে হিয়ার মন কিসের প্রণয় পিপাসায় মগ্ন হচ্ছে? হিয়া নিজেকে ভুল বোঝাতেও চাইছে না। মানুষ হয়তো তার স্বভাবের বিপরীত স্বভাবের মানুষে বেশি আটকায়। এটা কি নিয়ম? হঠাৎ করেই দরজায় ঠক ঠক শব্দ। হিয়া এক ঝটকায় চোখ মেলে। দরজার ওপাশে মিম আর পিউ। বৃষ্টিতে ওরাও ভিজে গেছে। পিউর গলা ভেসে আসে, হিয়া আপি, দরজাটা দিয়েছিস কেন? খুল না। হিয়া তাড়াতাড়ি উঠে পড়ে। ভেজা শাড়িটা গায়ে লেগে আছে এখনো। তারপরও সে নিঃশব্দে ঘরের ভেতরটা একবার দেখে নেয়। মেঝেতে ভেজা শাড়ি থেকে টপকে পানি জমেছে, জানালার কাছ ঘেঁষে বই রাখা ছোট্ট টেবিলটায় ফোঁটা জল এসে পড়েছে। সে তাড়াতাড়ি ঘরের কোণ থেকে শুকনো গামছাটা টেনে নেয়, কচি পা ফেলে শুরু করে পানি মুছতে, এরপর শাড়িটা খুব দ্রুত খুলে সালোয়ার স্যুটটা পরে নেয়। মাঝে মাঝে দরজায় পিউর বিরক্ত গলা, হিয়া আপি, আমরা একদম ভিজে আছি তো। শেষমেশ হিয়া একটা শীতল নিঃশ্বাস ফেলে, ভেতরের তোলপাড় অনুভবটাকে গিলে নিয়ে দরজার দিকে এগোয়। দরজাটা খুলতেই ঢুকে পড়ে মিম আর পিউ, জনেই ভিজে, চুল ভিজে কপালে লেগে আছে। পিউ ঢুকে অভিমানী গলায় বলে ওঠে, তুই দরজাটা দিলি কেন, হিয়া আপি? দেখ কি অবস্থা আমাদের। কিন্তু তুই ভিজেছিস কিভাবে? মিম এক ধাপ পিছিয়ে দাঁড়িয়ে হিয়ার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তার চাউনি একটু ধীর, একটু গভীর, সব ঠিক আছে তো? তার প্রশ্ন নয়, বরং এক ধরনের বোঝা কথা। হিয়া কিছু বলে না, শুধু হালকা একটা হাসি আনার চেষ্টা করে। হিয়ার ভেজা চুলের ওজন যেন এবার ওর বুকের ভেতরের ওজনের চেয়ে হালকা মনে হয়। পিউ ঘরে ঢুকেই থমকে দাঁড়ায়। চোখ চলে যায় জানালার পাশে রাখা টেবিলটার দিকে। সেখানে ছড়ানো একগাদা কৃষ্ণচূড়া, জারুল আর সোনালো ফুল। রঙের রঙে ভরে গেছে চারপাশ। যেন এক টুকরো বসন্ত এসে বসে আছে বৃষ্টির দিনে। পিউ চোখ বড় বড় করে বলে, ইস, হিয়া আপি, এত ফুল কোথায় পেয়েছিস এগুলো? হিয়া জানালার পাশে এসে দাঁড়ায়। জানালার গা ঘেঁষে ঠোঁটে হালকা ক্লান্তির হাসি। একবার মিমের সাথে চোখাচোখি হয়, এরপর হিয়া বলে, আমি এনেছি। বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিল, তাই রাস্তার দিকে গিয়েছিলাম, ওখান থেকে এনেছি। ঠিক যেন আমার জন্যই রেখেছিল কেউ। একটা কৃষ্ণচূড়ার পাপড়ি তুলে নেয় সে হাতে। এই জন্যেই তো ভিজে গেলাম, আর এখন মাথা ধরে গেছে। আর বকবক করিস না প্লিজ। পিউ আর কথা বাড়ায় না, চুপচাপ মিমের দিকে তাকায়। মিম ইশারায় বলে, চল, শাড়ি চেঞ্জ করে নেই। জনে চলে যায় কাপড় পাল্টাতে। ঘর আবার কিছুটা নিঃশব্দ হয়ে আসে। বৃষ্টি ধীর হয়ে এসেছে, কিন্তু জানালার পাশে ফুলগুলোতে টপ টপ জল পড়ছে এখনো। ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ, হিয়া আপি। ভেজা গলার নিচু ডাক। হিয়া দরজার দিকে তাকায়। আলিফ দাঁড়িয়ে, হাতের ট্রেতে কয়েক কাপ ধোয়া ওঠা আদা চা। তুর্য ভাইয়া বলেছেন তোমাকে এইটা দিতে।
পিউ ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বেরিয়ে বলে ওঠে, আলিফ, রাশিদা খালারে একটু বলবে প্লিজ, হিয়া আপির মাথা ব্যথা। আপি সহ আমাদের সবাইকে যেন একটু আদা চা দেয়। হিয়া হালকা হেসে পেছনে পিউয়ের দিকে তাকায়। পিউ হিয়ার হাসি দেখে এগিয়ে এসে আলিফের হাতে আদা চা দেখে অবাক। পিউ ভেবেছিল আলিফ বরাবরের মতো চা বানানোর হুকুম করতে এসেছে, তাই ওকেই চা আনতে পাঠানোর প্ল্যানে ছিল। কিন্তু এ ছেলে সবার জন্য চা নিয়ে হাজির। হিয়া হাত বাড়িয়ে চা পরের ট্রে হাতে নেয়। আলিফ কোন কথা বলে না। পিউয়ের বিস্মিত মুখের দিকে তাকিয়ে ট্রে রেখে চলে যায়। হিয়া ট্রে টেবিলে রেখে এক কাপ চা নিয়ে বসে পড়ে জানালার পাশের চেয়ারে। কাপ থেকে ভাপ উঠে আসে, ভিজে চুলের ফাঁকে গিয়ে লাগে। এক টোক নিয়ে চোখ বন্ধ করে। গন্ধটা যেন একটা খুশির মতো। হিয়া এক টোক চা খায়। উষ্ণ আদার তীব্রতা জিভ ছুঁয়ে বুকের ভেতর পর্যন্ত নেমে যায়। কাপের ঠোঁট ছুঁয়ে চোখ বন্ধ করে সে কিছুক্ষণ চুপ করে থাকে। বাইরের বৃষ্টি কমে এসেছে, কিন্তু জানালার ধারে কাছে জমে থাকা জলের রেখাগুলো এখনো ফোঁটা ফোঁটা করে গড়িয়ে পড়ছে, ঠিক যেন হিয়ার বুকের ভেতরের কথাগুলোর মতো স্পষ্ট নয়, কিন্তু থেমে নেই। এই এক কাপ চা, এইটুকু আদরের ইঙ্গিত, হঠাৎ করে তুর্যর ছায়া হয়ে ওঠে হিয়ার চারপাশে। তুর্য নিজে এসে কিছু বলেনি, কিন্তু এই চা, এটা কি নিছকই শিষ্টাচার? নাকি তার নীরব বিদায়ের আগে রেখে যাওয়া এক ফোঁটা স্নেহ? নাকি হিয়ার দিকে চুপচাপ ফিরে তাকানোর শেষবারের মতো? হিয়া জানে না। সে শুধু জানে, এই কাপ চায় আজকে কোনো তাজা পাতা নেই, কিন্তু আছে একরাশ পুরনো অনুভব। তুর্যর আদলে গাথা এক ধরনের নৈশব্দ, যে নৈশব্দ কানে কিছু না বললেও হৃদয় অনেক কিছু বলে যায়। সন্ধে চেয়ে গেছে ধরণীতে। হিয়া হাসে নতুন উষ্ণ অনুভূতিতে। তারপর সে চুপ করে বসে থাকে। তার মনে অযাচিত হাজার প্রশ্ন উকি দিচ্ছে। প্রকৃতিও কি এই একই অনুভূতির পথ অতিক্রম করে শেষ অসমাপ্ততায় পৌঁছেছে? হঠাৎ বিছানার পাশ থেকে মিম আর পিউর চাপা কথাবার্তা ভেসে আসে। দূরে কোথাও আবার বৃষ্টি পড়তে শুরু করেছে। হিয়া চুপচাপ চা শেষ করে কাপটা জানালার পাশে রাখা টেবিলটায় রাখে। জানালার কাচের ওপাশে কৃষ্ণচূড়া ফুলের গাছে যেন আরো গাঢ় হয়ে উঠেছে রক্তিম ছায়া। হঠাৎ হিয়া নিচু গলায় মিমকে জিজ্ঞেস করে, তোরা কি কালই চলে যাবি? মিম একটু থেমে যায়, তারপর মাথা হেলে বলে, হ্যাঁ, কাল সকালে যাব। আমার ভার্সিটির ভর্তি কোচিং শুরু হবে, তাই বাবা খুব চাপ দিচ্ছে। আর তুর্য ভাইয়েরও সামনে পরীক্ষা। হিয়ার মুখ ফিরিয়ে বাইরে তাকায়। জানালার পাশে কৃষ্ণচূড়ার লাল টুকটুকে পাপড়ি ছড়িয়ে পড়ে আছে মেঝেতে, যেন বিদায়ের আগে ফুল ফোটানোর শেষ অভিমান। পিউ কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলে, আপি, তুই ঠিক আছিস তো? হিয়া কিছু বলে না। সে শুধু হালকা মাথা নাড়ে। তার চোখের চাউনি চলে যায় আকাশের দিকে। এরপর ফোন তুলে মেসেজ লিখে তুর্যকে, কাল কি যেতেই হবে। তুর্য যেন ফোন হাতেই বসেছিল। সাথে সাথে ওপাশ থেকে রিপ্লাই আসে, থেকে যাব। হিয়া চোখ তুলে একবার ফুলগুলো দেখে নেয়। এরপর লেখে, আপনি চলে গেলে প্রকৃতির রহস্যের সমাধান কিভাবে হবে? তুর্য লেখে, ওটা চিন্তা করিস না। প্রকৃতিকে খুঁজব বলেছি তো খুঁজে বের করব। হিয়া হাসে, এত সহজ হলে কি বড় দাদা এত দিনে খুঁজে পেতেন না? তুর্য নীরব। এরপর কয়েক মিনিট পর রিপ্লাই দেয়, মানুষ খুঁজতে চাইলে সৃষ্টিকর্তাকে ও খুঁজে পায়। আর এত সামান্য মানুষ। দেখা যাক কি হয়। আসলেও বড় দাদা খুঁজতে চেয়েছেন কিনা এ ওরকে দিতে পারে। হিয়া এবার রেগে ওঠে, আমি দিতে পারি এই ওর। মানুষের চোখ কখনো মিথ্যা বলে না। আমি বড় দাদার চোখে প্রেম, ভালোবাসা, যন্ত্রণা দেখেছি। আর যে মানুষ একটা মানুষের নামে তার সমগ্র জীবন উৎসর্গ করে দিয়েছে তাকে কিসের সন্দেহ? তুর্য এবার রিপ্লাই দেয়, ঠিক আছে, ভুল হয়েছে। দেখা যাক কি হয়। ঠিক তখনই দরজার পাশ থেকে রাশিদার কণ্ঠ ভেসে আসে, মামুনিরা সবাইকে এখনই বড় বাবু ডেকেছেন, এক্ষুনি যেতে বলেছেন। হিয়া চুপচাপ উঠে দাঁড়ায়, মুখে কিছু না বলেই ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। পিউ আর মিং তাকে অনুসরণ করে। হিয়া ধীরে ধীরে পায়চারি করে এগিয়ে যায় রুশান মোহাম্মদের ঘরের দিকে। মাথার ভেতর অনেক প্রশ্ন, অনেক অব্যক্ত অনুভূতি। সবাই ধীরে ধীরে এসে বসে রুশান মোহাম্মদের ঘরে। ঘরটায় তখন গাম্ভীর্য আর স্নিগ্ধতার এক অদ্ভুত মিশেল। জানালার বাইরে থেকে রোড লাইটের ভেজা আলো এসে পড়ছে তার সাদা পাঞ্জাবিতে,
যেন একটা নরম হাওয়ায় তিনি জ্বলজ্বল করছেন। তিনি চোখে চশমা এঁটে সবাইকে একবার চোখ বুলিয়ে বলেন, তোমরা সবাই বসো। আজ তোমাদের কিছু বলার ছিল। সবাই নীরবে বসে পড়ে। হিয়া আর তুর্য দুই প্রান্তে, মাঝে মিম, পিউ আর আলিফ। রুশান মোহাম্মদ একটু থেমে বলেন, প্রকৃতির ডায়েরিটা ফিরে পাওয়াটা ছিল অনেক বড় ব্যাপার। আমি জানি না তোমরা ঠিক কিভাবে কি করেছ, তবে আমি মনের গভীর থেকে তোমাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তার কণ্ঠের গভীরে এক ফোঁটা কম্পন শোনা যায়, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে বলেন, তোমাদের কাল থেকেই ফিরতে হবে জানি। এই বাড়িটা আবার একা হয়ে যাবে। প্রতিবারই যেভাবে হয়ে আসে, আবার সেভাবে নিঃশব্দ হয়ে যাবে বারান্দাগুলো, ছাদটা। তবে তোমাদের এই উপস্থিতি এই বাড়িকে কিছুদিনের জন্য আবার জীবন্ত করে তুলেছিল। তিনি তাকান হিয়ার দিকে, তারপর মিমের দিকে। তোমাদের সামনে অনেক বড় পথ, অনেক স্বপ্ন। পড়াশোনায় মন দাও, ভালো করে তৈরি হও। নিজের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও, নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলো। তোমাদের জীবনের এই ধাপটা সবথেকে সুন্দরতম ধাপের মধ্যে একটা নরম নীরবতা নেমে আসে হরজোরে। হিয়ার চোখে জল টলমল করে ওঠে, কিন্তু সে দ্রুত মুখ ঘুরিয়ে নেয়। মিম নিঃশব্দে মাথা হেঁট করে বসে থাকে। রুশান মোহাম্মদ এরপর আলিফ আর পিউর দিকে তাকিয়ে বলেন, তোরা তো দস্যি হলেও আমার খুব প্রিয়। দস্যি পানা ছাড়িস না। রুশান মোহাম্মদ এবার চোখ সরিয়ে তুর্যের দিকে তাকান। একটু থেমে তার দিকে তাকিয়ে যেন পুরনো কোনো মুখ খুঁজে ফিরছেন। আলো আধারের ভেতরেও তার দৃষ্টিতে স্পষ্ট এক ধরনের মায়া। তিনি নিচু গলায় বলেন, তুর্য, তুই কি হাসান ভাইয়ের মতোই হয়েছিস? সবাই চুপচাপ তাকিয়ে থাকে। তুর্যও কিছুটা বিস্ময় আর অনিশ্চয়তা নিয়ে বৃদ্ধর চোখে চোখ রাখে। তোর দাদু একজন অসাধারণ মানুষ ছিল। অমায়িক, সংবেদনশীল, অথচ ভেতরে খুব শক্ত। তোর চোখে, তোর আচরণে আমি উনাকে বারবার দেখতে পাই। তুর্য এবার মাথা নিচু করে। এমন কিছু বলার ছিল না যেন, অথচ অনেক কিছু জমে উঠেছে। ঘরের ভেতর তখন আর কিছু শোনার ছিল না। শুধু বাতাসে যেন একটু বেশি ভারী হয়ে উঠেছে অনুভূতির সুর। রাত ধীরে ধীরে আরো গভীর হয়। ঘরজুড়ে আড্ডার সুর কিছুটা হালকা হলেও কারো কারো ভেতরটা ভার হয়ে থাকে। পুরনো গল্প, ছোট ছোট হাসি, আর নিঃশব্দ দৃষ্টিবিনিময়ে সময় এগিয়ে চলে। একসময় রুশান মোহাম্মদ বললেন, চলো এবার সবাই বিশ্রাম নাও। ভোরে তো আবার অনেক কিছুর প্রস্তুতি নিতে হবে। তুর্য, মিম, আলিফ, তোমাদের তো যেতেও হবে। সবাই ধীরে ধীরে উঠে দাঁড়ায়। মিম, পিউ, আলিফ একে একে বিদায় নিয়ে নিজেদের ঘরে চলে যায়। তুর্য একটু পেছনে থাকে, আর হিয়া পেছনে থেকে তাকিয়ে থাকে তার দিকে। বাইরে তখন বৃষ্টির শব্দ ঘনিয়ে এসেছে। জানালার কাছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। হিয়া ধীরে দরজা বন্ধ করে নিজের ঘরে আসে। খাটে বসে জানালার কপাট খুলে দেয়। বৃষ্টির ছাটে তার গালটা একটু ভিজে ওঠে। সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে অন্ধকারে ঝরতে থাকা বৃষ্টির দিকে। মনে মনে বলে ওঠে, আরো বৃষ্টি হোক, রাতটা যেন খুব ধীরে কাটে। তারপর নিজেকেই প্রশ্ন করে, কেন চাইছি এত বৃষ্টি? যেন কাল সকালে কেউ যেতে না পারে। তার বুকের ভিতরটা কেমন হালকা হালকা কাঁপতে থাকে। আমি কি চাই? তুর্য ভাই থেকে যাক। বৃষ্টির শব্দের ভেতরেও সে নিজের হৃদয়ের এই স্বীকারোক্তিকে স্পষ্ট শুনতে পায়। তবে উত্তরটা তখনও পুরোপুরি স্পষ্ট নয়। শুধু বাইরে টুপটাপ শব্দ করে ঝরে পড়ছে না বলা কথাগুলোর মতো বৃষ্টি। রাতটা যেন তার মন মতো কাটতেই চায় না। ঘড়ির কাঁটা এগোয়, তবুও হিয়ার মন যেন আটকে আছে একটা অদৃশ্য হারে। চোখের পাতা ভারী হলেও ঘুম আর আসে না। বৃষ্টির শব্দে সারা রাত জানালার কাছে একরকম ছন্দ বাজে, আর হিয়া চুপচাপ সেই শব্দ শুনে যায়। তার বুকের ভিতরে জমে থাকা অনুভূতিটা এক সময় ভারে পরিণত হয়। কেমন এক ধরনের দুঃখ গা ঘিরে ধরে। অথচ সেই দুঃখটা ঠিক কোথা থেকে এসেছে তা সে জানে না। কিসের দুঃখ এটা? কার জন্য? সে ধীরে উঠে ড্রয়ারের ভেতর থেকে তার ব্যক্তিগত ডায়েরিটা বের করে। পাতাগুলোর গন্ধে, কলমের অচেনা উত্তাপে একটু যেন শান্তি পায়। চলতে থাকে কয়েক পাতা লেখা। এরপর কলম থামিয়ে হিয়া চুপ করে যায় কিছুক্ষণ। বাইরে তখনও ঝিরিঝিরি বৃষ্টি। কোনো শব্দ করে না, শুধু একটা নিঃশব্দ আরতি যেন বাতাসে ভেসে থাকে।
হিয়া ডায়েরির ভাঁজে হাত রাখে। একবার ফিরে তাকায় জানালার পাশে ঝিমিয়ে যাওয়া ফুলগুলোর দিকে। উঠে যায় সে ফুলগুলোর দিকে। একবার পরম যত্নে হাত বুলায় ফুলের নেতিয়ে পড়া শরীরে। ফুলের গুচ্ছগুলোকে নিয়ে ফেলে আবার টেবিলে। প্রথমে ফুলের গুচ্ছ থেকে আলাদা করে 2-3টে কৃষ্ণচূড়ার ফুল। আগুনরঙা, রোদে পুড়ে যাওয়া দুপুরের মতো রং তার, কিন্তু তবু যেন একটা কোমলতা লেগে আছে এই ঝিমিয়ে যাওয়া পাপড়িতে। তিতির ফুলটাকে যত্নে পুড়ে দেয় পৃষ্ঠার ভাঁজে। কয়েকটা বাক্য লেখে শুধু, প্রিয় কৃষ্ণচূড়া, তুমি থাকো এই গ্রীষ্মে জন্মানো বসন্তে। তুমি থাকো এক অমর যত্নে, না বলা অভ্যেসে। অজানা অনুভূতিতে আটকানো এক কৃষ্ণ পুরুষের নামে। পৃষ্ঠা উল্টায় হিয়া। দ্বিতীয় পৃষ্ঠায় 2টি সোনালো ফুল। সোনালি হলুদ, সূর্যের মতো উজ্জ্বল, তবুও এখন ম্লান হয়ে যাওয়া। প্রিয় সোনালু, এ অবেলায় বসন্ত আনলে কেন? পাল্টে যায় পৃষ্ঠা। তৃতীয় পৃষ্ঠায় 3টি জারুল ফুলের পাপড়ি। হালকা বেগুনি, যেন সন্ধ্যার রং, মৃদু গন্ধ ছড়ানো। প্রিয় জারুল, শেষ শব্দ জমা থাক। তুমি এক স্নিগ্ধতা। তুমি এসেছো পৃথিবীর উষ্ণতম সময়ে সবথেকে গভীর শান্তি দিতে। দাও আরো সুখ দাও। এ যেন হিয়ার একটা গোপন সংগ্রহ, কারো অজান্তে গড়ে তোলা ছোট ছোট অনুভূতির জগৎ। পাপড়িগুলোর দিকে তাকিয়ে হঠাৎ তার মনে পড়ে প্রকৃতি। তার ডায়েরিরও তো প্রতিটা পাতায় ছিল এমনই যত্নে রাখা ফুল, পাতা, মুহূর্ত। হিয়া চমকে ওঠে নিজের ভেতরের এই মিল দেখে। সে কি ধীরে ধীরে প্রকৃতি হয়ে যাচ্ছে? তার মন অবাক হয়ে প্রশ্ন করে, আমি কি প্রকৃতির মতোই হয়ে পড়ছি? এভাবেই কি গড়ে ওঠে একটা গোপন পৃথিবী। হিয়ার ভাবনার গভীরতার হালকা গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে। হিয়া নিজের অজান্তেই মৃদু হাসে। শুধু চোখের কোণে তখনও জলের রেখা জমে থাকে, অস্পষ্ট, অথচ খুব সত্য। হিয়া ডায়েরির পাতায় মাথা রেখেই কখন যে বিছানায় এসে ঘুমিয়ে পড়েছিল, নিজেও বুঝতে পারেনি। বাইরে তখনও বৃষ্টি ঝরছিল নিঃশব্দ কান্নার মতো। পাতার মাথায় জমে থাকা না বলা শব্দের মতো ঝরে পড়ছিল একটানা। ঘুম ভাঙে আলো আধারিতে, জানালার কাছে পড়া রোদ যেন মৃদু হাত বুলিয়ে দিয়ে বলছে, ভোর হয়েছে হিয়া। চোখ মেলে হিয়া প্রথমে কিছুই বুঝতে পারে না, কোথায় আছে এই আলো কাদের ঘরে। তারপর ধীরে ধীরে ফিরে আসে স্মৃতি। আয়নার সামনে থেকে মিমের গলার আওয়াজ ভেসে আসে। সে ফোন কানে নিয়ে কারো কাছে জবাবদিহিতা করছে। আর অন্য হাতে চুল আঁচড়ে যাচ্ছে, কাঁধের ওড়না চেয়ারে পড়ে আছে। ফোনটা রেখে তার কাঁধ বরাবর পড়ে থাকা চুলগুলোকে ঠিক করে নিল। হিয়া উঠে এসে মিমের পিছে দাঁড়িয়ে হালকা গলায় প্রশ্ন করে, তুই কি যাওয়ার জন্য রেডি হচ্ছিস? মুখে ক্রিম মাখতে মাখতে মিম হালকা করে তাকিয়ে বলে, আর যাওয়া? তুর্য ভাইয়ের তো ভীষণ জ্বর। সারা রাত জ্বরে কেঁপেছেন। গতকাল বৃষ্টিতে ভিজে হয়তো জ্বর বাঁধিয়েছেন। ওনার তো বৃষ্টির পানিতে এমনিতেই অ্যালার্জি। হিয়ার বুকের ভেতর হঠাৎ যেন কিছু একটা থমকে যায়। চোখের পেছনে হালকা একটা চাপা জ্বর শুরু হয়, কিন্তু মুখে কোনো শব্দ ফুটে ওঠে না। মিম তখনও কথা বলছে, কিন্তু হিয়ার কানে যেন সব আওয়াজ মুছে যেতে থাকে। তুর্যর জ্বরের কারণ যে ঠিক তার পাগলামিটায়, এই সত্যটা হিয়া ঠোঁটে আনতে পারে না। কাল সারা বিকেল হিয়ার একরোখা আবদারেই তো তুর্য ছাতা ফেলে ভিজেছিল। হিয়া তো চাইলেই না বলতে পারত, কিংবা তুর্য নিজে ওর অ্যালার্জির কথা বলতে পারত। কিন্তু সে বলেনি। হিয়া শুধু বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তুর্যের দিকে তাকিয়েছিল, একটা শিশুসুলভ আনন্দে। হিয়া কোনো কথা না বলে চুপচাপ জানালার দিকে মুখ ঘোরায়। বাইরে বৃষ্টি থেমেছে, কিন্তু জানালার কাছে এখনো কিছু ফোঁটা রয়ে গেছে, যেন বৃষ্টির শেষ কয়েকটি কান্না। সেই ফোঁটাগুলোর দিকে তাকিয়ে হিয়ার মনে হয়, যদি আবেগ দিয়ে কাউকে ছুঁয়ে ফেলা যায়, তবে কি তাও ক্ষতিকর হয়ে ওঠে। মনের মধ্যে জমে থাকা অপরাধবোধ আর ভয়ঙ্কর অনুভূতির ভারে হিয়া চুপ করে দাঁড়িয়ে থাকে। কেবল বাতাস জানালার ফাঁক দিয়ে ঢুকে এসে ওড়নাটার প্রান্ত ছুঁয়ে দেয়, একটা অতৃপ্ত বিকেলের মতো। কিন্তু এত সকাল। হিয়ার মনে অদ্ভুত এক ভার যেন গলা টিপে ধরে। শব্দ না করে সে ধীরে পায়ে উঠে দাঁড়ায়। তাকে এখন যেতে হবে। একটু দেখতে হবে। একবার। সে সময়ের আগে পা ফেলে যায় তুর্যের ঘরের দিকে। শব্দ না করেই পৌঁছায় তুর্যের ঘরে। দরজাটা হালকা ঠেলেই সে থেমে যায়। ভেতরের দৃশ্যটা এক মুহূর্তে তার নিঃশ্বাস আটকে দেয়। তুর্য বিছানায়,
নিঃশব্দ ঘুমে মুখটা ফ্যাকাশে হয়ে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম, বুকের ওঠানামা যেন খুব ধীর, ভারী। পাশেই বসে আছে আলিফ। চুপচাপ, চোখে ক্লান্তির ছাপ, তবুও একটা নিঃশব্দ দায়িত্ববোধে নিবিষ্ট। ঘরের টেবিলের কোণে একটা ছোট পাত্রে জল। তাতে ভিজে রাখা কাপড়ের পট্টি, কিছু ঔষধ, আর ছড়িয়ে ছিটিয়ে থাকা থার্মোমিটার। জ্বরের উষ্ণতা যেন কেবল শরীরে নয়, ছড়িয়ে পড়েছে ঘরের বাতাসেও। হিয়া দরজার পাশে দাঁড়িয়ে থাকে, এক দৃষ্টে তাকিয়ে। তার বুকের ভেতর দিয়ে হঠাৎ একটা আকুলতা চুইয়ে পড়ে, তুর্য ভাই, আমি তো শুধু একটা বিকেলের আনন্দ চেয়েছিলাম, তুমি তার মূল্য এমনভাবে দিলে কেন? হিয়া চুপচাপ ঘরের এক কোণায় দাঁড়িয়ে তুর্যের মুখের দিকে তাকিয়ে থাকে। যেন সারা শরীর বৃষ্টি হয়ে যেতে চায়, কিন্তু সে নিজেকেই বেঁধে রাখে। একটা অপরাধী কিশোরীর মতো, যার অপরাধ কাউকে না বললেও চোখে পড়ে যায়। আলিফ হিয়ার উপস্থিতি টের পেয়ে ধীরে মুখ তোলে। চোখে ক্লান্তি, কিন্তু গলার স্বরে একরকম নরম আশ্বাস থাকে। আপু, ভেতরে এসে বসো। হিয়া ধীরে এগিয়ে যায়, শব্দ না করে খাটের কাছে এসে দাঁড়ায়। ঘরের বাতাসে জ্বর আর ওষুধের গন্ধ মিশে আছে, এক ধরনের কুয়াশার মতো ভার জমে। আলিফ নিচু গলায় বলল, শেষ রাত থেকেই জ্বর তুর্য ভাইয়ের। শরীরটা একদম গরম হয়ে উঠেছিল। আমি ভেবেছিলাম মিম আপুকে বা তোমাকে ডাকি, কিন্তু তুর্য ভাই কিছুতেই ডাকতে দিন না। বলল, ঘুমাচ্ছে ওরা, ডাকিস না। সে থামে একটু, তারপর আবার বলে, আমি তো জানি উনার এই বৃষ্টির পানি থেকে অ্যালার্জি হয়। তাই তখনই ঔষধ খাওয়াই, জলপট্টি দিই। কিন্তু কিছুতেই কাজ হয়নি। শরীরটা আরো কাঁপছিল। তখন দাদি ফজরের নামাজের জন্য উঠেছিল। তিনিই তখন সব সামলেছেন। কাপড় পাল্টে দিয়েছেন, মাথায় পানি দিয়েছেন। তারপর ফজরের পর থেকে একটু ঘুমিয়েছে ভাই। এখনো ঘুম ভাঙেনি। আলিফের গলাটা কাঁপে না, কিন্তু কোথাও যেন এক টুকরো দায়বোধ থেকে যায় শব্দের আড়ালে। হিয়া একটাও কথা বলতে পারে না। চোখটা স্থির তুর্যের মুখের ওপর পড়ে থাকে। যেন দেখতে চায়, একটু পরেই উঠে বসবে সে, হাসবে, বলবে। কিন্তু এখন কেবল নিঃশ্বাসের ধ্বনি, আর নিস্তব্ধ ঘরের ভিতর দিয়ে ভেসে আসা একটা নরম দায়। আলিফ একবার হিয়ার দিকে তাকায়, তারপর ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে একরকম বোঝাপড়ার ছায়া, যেন সে বুঝে গেছে এই মুহূর্তে জনের মাঝে তার না থাকাই ভালো। বরাবরই হিয়া আর তুর্য তার চোখে সন্দেহের আরেক নাম। তাও সে নিজে যেন এই সন্দেহের সত্যতা চায়। আপু, আমি এক কাজ করি। দাদিকে একটু দেখি। উনি চা করছিলেন মনে হয়, বলে একটা হালকা হাসি টেনে আলিফ দরজার দিকে এগোয়। হিয়া তাকিয়ে থাকে ওর দিকে, কিছু বলার মতো হয়, কিন্তু শব্দ হয় না। শুধু মাথা নাড়ে আলতো করে। আলিফ দরজার কাছে গিয়ে একবার ফিরে চায়, তারপর চলে যায় নিঃশব্দে, যেন অল্প শব্দেও যেন এই ঘরের নিস্তব্ধতা না ভেঙে যায়। ঘরে এখন হিয়া আর তুর্য। নিঃশ্বাসের ধীর আওয়াজ, মৃদু আলো, আর ছড়িয়ে থাকা ঔষধের গন্ধে ঘরটা যেন এক ধরনের অসম্পূর্ণ দুঃখে ভরে থাকে। হিয়া ধীরে ধীরে এগিয়ে এসে তুর্যের পাশের খালি চেয়ারে বসে। তুর্যের মুখটা ফ্যাকাশে, চোখ দুটো বন্ধ। চুলগুলো এলোমেলো, কপালে খাম জমেছে। ওর এই অসহায় চেহারা দেখে হিয়ার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তারপরও কোন প্রতিক্রিয়া নেই। হিয়া শুধু বসে থাকে, তাকিয়ে থাকে। আর তার দায়ভরা অনুভূতি ছুঁয়ে থাকে নিঃশব্দে। জানালার ফাঁক বলে আসা সকালের আলো একপাশ থেকে পড়ছে তুর্যের মুখে। সে তখনও ঘুমিয়ে, শরীরটা অল্প কাঁপছে, জ্বর হয়তো একটু কিন্তু পুরোপুরি নামেনি, তবুও আগের তুলনায় কম। হিয়ার দৃষ্টি আটকে থাকে তার নিঃশ্বাসের ওঠানামায়, যেন সেই নিঃশ্বাসে কোনো অদৃশ্য আশ্বাস লুকিয়ে আছে। চেয়ারে বসে হিয়া একসময় ঘরের দিকে তাকাতে শুরু করে। ওর চোখ পড়ে সেই থার্মোমিটারটার দিকে, জলপট্টি ভেজা টয়লেটার দিকে, আর এক মুঠো ঔষধের পাশে রাখা আধখানা কাচের গ্লাসে। এরপর তার দৃষ্টি ধীরে ধীরে ঘরের এক একটা প্রান্ত ছুঁয়ে যায়, যেমন করে কেউ একটানা কোনো গল্প পড়ে চুপচাপ, মনোযোগ দিয়ে। ঘরটা আসলে কার ছিল, হিয়া জানে না। কখনো জিজ্ঞেসও করেনি। এ ঘরে তো ওর তেমন আশাই হয় না। হাতে গুনে এক দুবার এসেছে বোধহয়। তাছাড়া এই বাড়িতে এতগুলো ঘর। প্রতিটা ঘরে যেন এক একটা গল্প জমে আছে। এই ঘরটাও তার ব্যতিক্রম নয়। ঘরের পশ্চিম পাশে একটা পুরনো পড়ার টেবিল।
মাথায় খানিক ঘষা লেগে উজ্জ্বল হয়ে যাওয়া কাঠের সেই বাদামি রঙের নিস্তরঙ্গ স্পর্শে হিয়ার হৃদয়ে নেমে আসে সেকেলে সময়ের ঘ্রাণ। পাশে একটা পুরনো খাট, কাঠের খোদাই করা মাথাল। খাটের গায়ে পাতলা একটা কাঁথা, তাতে সূক্ষ্ম নকশার ছাপ। সেখানেই তুর্য এখন ঘুমে। ঘরের উত্তর দিকে দাঁড়িয়ে আছে এক পুরনো আলমারি, যেন বহু বছর ধরে সেখানে দাঁড়িয়েই কোনো অপেক্ষা করে যাচ্ছে। তার পাশে এক কোণে রাখা ড্রেসিং টেবিল, আয়নার নিচে কাঠের খুদের ড্রয়ারগুলোর হাতলগুলোও বেশ পুরনো ধাঁচের। দেয়ালের যে লাইটটা, তার সাদামাটা টিনের শেডের ধুলো জমেছে, কিন্তু এই ধুলো যেন এই ঘরের চরিত্রের অংশ। হিয়া মনে মনে ভাবে, এই বাড়ির সবচেয়ে সুন্দর বিষয়ই বুঝি এই পুরনো গন্ধ। আধুনিকতার চমক এখানে নেই, আছে সময়ের মলিন ছোঁয়া, আর তার মাঝে এক অদ্ভুত উষ্ণতা। চোখ ঘোরাতে ঘোরাতে হঠাৎ দেয়ালের ওপর নজর পড়ে কিছু ছবির ফ্রেমে। দূরে, আলমারির পাশে দেয়ালের এক কোণে টাঙানো সেগুলো। আগেও সে দেখেছে কি না, মনে করতে পারল না। হিয়া কি এক অদৃশ্য টান ধীরে ধীরে উঠে দাঁড়ায়। পা টিপে এগিয়ে যায় দেয়ালের দিকে, যেন অতীতের কোনো নিঃশব্দ পায়ে হেঁটে যাচ্ছে সে। ছবিগুলোর দিকে হিয়া তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, যেন ছবির ভেতর থেকে কেউ তাকে ডেকে নিচ্ছে অতীতের গভীরে। ছবিগুলো পুরনো, খুব পুরনো। সাদা কালো ভাবটাই প্রথম চোখে পড়ে, আর অস্পষ্টতা যেন সেই প্রাচীনতার সাক্ষী। ছবির কাগজগুলোর কোণ ভাঁজ খেয়ে গেছে, কিছু কিছুতে ফাটল ধরেছে, তবুও তাতে আটকে আছে এক জীবনের বহুবহীন মুহূর্ত। এখানে মোট 3টে ছবির ফ্রেম, প্রতিটা ফ্রেমে অনেকগুলো মুখ, অচেনা, অজানা। সেসব মুখে কখনো আনন্দ, কখনো গম্ভীরতা। এখানে শুধু একটা মাত্র মুখ তার পরিচিত, আর সেটা আব্দুর রবিউল মোহাম্মদের। আর একটা ফ্রেমে মাত্র একটা ছবি, যেখানে একা একটা মেয়ে কানে একটা ছোট সাদা ফুল বোঝা, যেটা সাদা হলেও ছবির রঙহীনতায় সে এক অদ্ভুত কোমলতায় ধরা পড়েছে। চুলগুলো খোপা করে বাঁধা, গালে হালকা টল, ঠোঁটের কোণে এক অপার অমলিন হাসি। হিয়ার বুকের ভেতরটা কেমন যেন চেপে আসে। এটা কি, মিনু দাদি? নিজের মনে প্রশ্নটা ছুড়ে দেয় সে। ছবিটার হাসির রেখায় কোথাও যেন এক অবর্ণনীয় সুখ আছে। তবুও হিয়া দ্বিধায় পড়ে যায়। কিন্তু এটা তো মিনু দাদির ঘর নয়। তাছাড়া ছবির মেয়ের গালের যে গাঢ় তিল তা তো দাদির মুখে নেই। তাহলে চলবে।